ওষুধ কিনতে দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে বেশি টাকা খরচ হয় বাংলাদেশে। ক্রেতাদের নাভিশ্বাস অবস্থা, নিয়ন্ত্রণ না থাকাকেই দুষলেন বিশেষজ্ঞরা। শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। নবপত্রিকা স্নান আর বিহিত পূজার মধ্য দিয়ে শুরু হবে আনুষ্ঠানিকতা, সন্ধ্যায় আরতি। এবং ঘনিয়ে আসছে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের দিনক্ষণ। কিছুক্ষণ পর টেনেসিতে চূড়ান্ত বিতর্কে লড়বেন ট্রাম্প বাইডেন, মুখিয়ে প্রবাসী বাংলাদেশিরাও। ভোরের সময়ে সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড। শুরুতেই মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের খবর। ঘনিয়ে আসছে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের দিন। দুই প্রেসিডেন্ট প্রার্থীর চূড়ান্ত বিতর্ক আর কিছুক্ষণ পর। বিতর্কস্থল টেনেসিতে অঙ্গরাজ্যের ন্যাশভিল থেকে সবশেষ খবর জানাতে এই মুহূর্তে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সহকর্মী হাসানুজ্জামান সাকি। সরাসরি চলে যাব তার কাছে। সাকি। রিচার্ড, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন যে আর কিছুক্ষণ পরই আসলে চূড়ান্ত এবং সর্বশেষ প্রেসিডেন্ট বিতর্ক অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমি আপনার মাধ্যমে সময় টেলিভিশনের দর্শকদেরকে, সময় সংবাদের দর্শকদেরকে দেখাচ্ছি যে পিছনে যে ভবনটি দেখতে পাচ্ছেন সেই আলোকসজ্জাময় সেই ভবনেই কিন্তু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং জো বাইডেন তারা কিন্তু কিছুক্ষণ পরই সেই দ্বৈরথ, সেই বিতর্কে অংশ নেবেন। এটি একটি ঐতিহাসিক মুহূর্ত, একটি উল্লেখযোগ্য দিন সময় সংবাদের জন্য, ব্যক্তিগতভাবে আমার জন্য একটি খুবই আনন্দের দিন। যে আপনি জানেন যে আমরা সময় সংবাদের হয়ে সেই ওহাইওর ক্লিভল্যান্ডে প্রথম প্রেসিডেন্ট বিতর্ক কাভার করেছি। তারপরে প্রথম এবং একমাত্র ভাইস প্রেসিডেন্ট ডিবেট কাভার করার জন্য আমরা গিয়েছিলাম ইউটার সল্ট লেক সিটিতে। তারপরে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের করোনা ধরা পড়ে, যে কারণে যে দ্বিতীয় যে ডিবেটটি হওয়ার কথা ছিল ফ্লোরিডার মায়ামিতে, সেটি হয়নি। যে কারণে এই চূড়ান্ত এবং সর্বশেষ যে বিতর্কটি আজকে অনুষ্ঠিত হতে যাচ্ছে টেনেসির ন্যাশভিলের বেলমন্ট ইউনিভার্সিটি ক্যাম্পাসে, সেটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। কারণ নির্বাচনের বাকি আছে আর মাত্র 10 দিন। এই মুহূর্তে এই বিতর্কে দুই প্রার্থী মুখোমুখি হচ্ছেন এবং তারা পরস্পরকে কিভাবে মোকাবেলা করেন এবং বৈশ্বিক নানান ইস্যুতে যে প্রশ্নগুলো করা হবে, অভ্যন্তরীণ নানা ইস্যুতে প্রশ্ন করা হবে করোনা পরিস্থিতি নিয়ে, আমেরিকার পরিবারগুলো নিয়ে প্রশ্ন করা হবে, এরকম কিছু জলবায়ু ইস্যুতে প্রশ্ন করা হবে দুই প্রার্থীকে। এরকম কিছু প্রশ্ন কিন্তু আগেই দিয়ে দেওয়া হয়েছে। আপনি জানেন যে প্রথম বিতর্কটি কিন্তু আসলে বিতর্কের চেয়ে কিন্তু সেখানে ঝগড়া হয়েছিল বেশি এবং অনেক সমালোচনার মুখে পড়েছিলেন দুই প্রার্থী। সেই জন্য যে ডিবেটের যে আয়োজক, যারা মূল আয়োজক, সেই কমিশন অন প্রেসিডেন্ট ডিবেট, সেই কমিশন কিন্তু এই বিতর্কে কিছু নিয়ম নীতি দিয়েছে। তারা বলেছে যে একজন যখন কথা বলবে তখন অন্য জনের মাইক কিন্তু অফ থাকবে। যদিও এই যে মাইক অফ থাকার যে রুল, যে নীতিটি করা হয়েছে, সেটি কিন্তু যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বিতর্কের ইতিহাসে কিন্তু প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি এর কঠোর সমালোচনা করেছেন। পাশাপাশি এই বিতর্ক নিয়েও কিন্তু বিতর্ক উঠেছে রিপাবলিকানদের কাছ থেকে এবং ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে। কারণ যিনি আজকের এই অনুষ্ঠানের সঞ্চালক, এনবিসি টেলিভিশনের সাংবাদিক ক্রিস্টিন ওয়েলকার, তিনি ডেমোক্র্যাট সমর্থিত, তার একটি মতাদর্শ আছে এবং তিনি পক্ষপাত দুষ্ট, এরকম একটি অভিযোগ আগেই করা হয়েছে ট্রাম্পের পক্ষ থেকে এবং রিপাবলিকানদের পক্ষ থেকে। আপনি জানেন যে আর মাত্র যখন 10 দিন এই প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে তখন কিন্তু রাজনীতি কিন্তু সংঘাতপূর্ণ হয়ে উঠেছে। আপনি জানেন যে গত 2-3 সপ্তাহ আগে আমেরিকার রাজনীতিতে যেটি কখনো কল্পনা করা হয়নি, সেই গভর্নরকে, অঙ্গরাজ্যের গভর্নর, 2 জন গভর্নরকে অপহরণ এবং গুম করে ফেলার কিন্তু প্লট করা হয়েছিল, পরিকল্পনা নেওয়া হয়েছিল। এখন আমাদের কাছে নানান ধরনের অভিযোগ আসছে। রিপাবলিকানরা অভিযোগ করছেন যে তাদের বাসাবাড়িতে এবং তাদের চার্চে, তাদের প্রতিষ্ঠিত চার্চে কিন্তু হামলা করছে একদল, তারা হামলা করছে অ্যান্টিফা এবং বিএলএম। অন্যদিকে কিন্তু পাউড ভয়েস, তারাও কিন্তু ডেমোক্র্যাট সমর্থিত যারা আছেন তাদের বাড়িতে বাড়িতে চিঠি দিয়ে হুমকি দিচ্ছে যেন ট্রাম্পের পক্ষে তারা ভোট দেন। তো সব কিছু মিলিয়ে একটি সংঘাতপূর্ণ রাজনীতি কিন্তু বিরাজ করছে। এখন সেই
সেই সংঘাত আজকের এই বিতর্কে কতটুকু ছড়ায় সেই জন্যই কিন্তু অপেক্ষা। এবং আমি সবসময় যেটি বলেছি এবং আপনি জানেন যে যুক্তরাষ্ট্রের নির্বাচনে কিন্তু বিতর্ক একটি অন্যতম অনুষঙ্গ। এই বিতর্কে প্রার্থীর যোগ্যতা, মেধা, সহনশীলতা, প্রজ্ঞা, ধৈর্য, নানান বিষয়ে তার কতটুকু জ্ঞান আছে সেই সব কিন্তু একটি পরীক্ষা হয়। এবং সেইভাবে কিন্তু যুক্তরাষ্ট্রের যারা ভোটার আছেন, যারা জনগণ আছেন, তারা তাদের পছন্দের প্রার্থীকে বেছে নিতে পারেন এবং এই বিতর্কের মাধ্যমে তারা বুঝতে পারেন যে কাকে তাদের আগামী নেতৃত্বের দরকার। তো আমি এখন এমন একটি জায়গায় দাঁড়িয়ে আছি যে এই যে পিছনের যে ভবনটি দেখা যাচ্ছে এবং আপনি দেখতে পাচ্ছেন যে এইখানে সমস্ত জায়গা জুড়ে কিন্তু বিশ্বের, যুক্তরাষ্ট্রে শুধু নয়, বিশ্বের সবচেয়ে বড় বড় গণমাধ্যমের প্রতিনিধিরা কিন্তু এই নির্বাচনী অনুষ্ঠান এবং বিতর্ক অনুষ্ঠান কাভার করতে এসেছেন। এবং একমাত্র বাংলাদেশি সাংবাদিক এবং একমাত্র বাংলাদেশি গণমাধ্যম সময় সংবাদের প্রতিনিধি হিসেবে আমি কিন্তু এই মুহূর্তে এই ক্যাম্পাসে এই অনুষ্ঠানটি কাভার করার সুযোগ পাচ্ছি। এটি অত্যন্ত আনন্দের আমার জন্য। আর কিছুক্ষণ পরেই হবে বিতর্ক। সেই বিতর্কের দ্বৈরথ আপনাদেরকে আমরা সরাসরি, আপনার মাধ্যমে দর্শকদেরকে আমরা সরাসরি দেখাবো, সেই অপেক্ষায় থাকলাম। এই ছিল আমার কাছে সর্বশেষ। রিচার্ড, আপনাকে ধন্যবাদ। গভীর নিম্নচাপের প্রভাবে রাজধানীতে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। এই মুহূর্তে আগারগাঁওয়ে আবহাওয়া অফিসের সামনে আছেন সহকর্মী কামরুজ্জামান মামুন। সরাসরি চলে যাব তার কাছে। মামুন, রিচার্ড, বঙ্গোপসাগরে অবস্থিত নিম্নচাপটি গভীর নিম্নচাপে রূপ নিয়েছে এর মধ্যে এবং দেশের সমস্ত সমুদ্র বন্দরকে 4 নম্বর হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। এবং এই নিম্নচাপের প্রভাবে কিন্তু রাজধানী সহ সারা দেশের বিভিন্ন জেলায় গতকাল সকাল থেকে বৃষ্টিপাত হচ্ছে। জানিয়ে রাখি যে এই যে নিম্নচাপ, এই নিম্নচাপটি আসলে ঘূর্ণিঝড়ে রূপ নেবে কিনা তা এখনো পরিষ্কার করে কিন্তু আবহাওয়া অফিসের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়নি। তবে এই যে বায়ুচক্রটি কিন্তু আজ দুপুর নাগাদ পশ্চিমবঙ্গের সাগরদ্বীপ এবং বাংলাদেশের পটুয়াখালীর খেপুপাড়া হয়ে সুন্দরবন উপকূল অতিক্রম করতে পারে এবং সেই সময় কিন্তু আসলে বাতাসের গতিবেগ অনেক বেশি থাকতে পারে। জানিয়ে রাখি যে কেন্দ্রের 48 কিলোমিটারের মধ্যে এই নিম্নচাপটির বাতাসের গতিবেগ ঘন্টায় 50 কিলোমিটার, যা দমকা বা ঝোড়ো হাওয়া আকারে কিন্তু 60 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। তবে উপকূলে নাগাদ আস্তে আস্তে এর আসলে যে শক্তি, সেই নিম্নচাপটির শক্তি কিন্তু কিছুটা হ্রাস পেতে পারে বলে আমরা জানতে পেরেছি। উপকূলে নাগাদ আস্তে আস্তে এর আসলে যে শক্তি, সেই নিম্নচাপটির শক্তি কিন্তু কিছুটা হ্রাস পেতে পারে বলে আমরা জানতে পেরেছি। এই যে নিম্নচাপ এবং এর কারণে যে সারা দেশে বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টিতে কিন্তু আসলে কিছুটা ভোগান্তিরও তৈরি হয়েছে। যেমন আজকে সাপ্তাহিক ছুটির দিন এবং সাপ্তাহিক ছুটির দিন হয় যেহেতু অফিস আদালত বন্ধ, সে কারণে কিন্তু অফিস আদালতে যারা চাকরি করেন তারা কিছুটা স্বস্তিতে থাকলেও তাদের জন্য আজকে সকালটা কিছুটা স্বস্তির হলেও যারা খেটে খাওয়া মানুষ, যারা দিনমজুর, তাদের জন্য কিন্তু আসলে এই বৃষ্টি ভোগান্তি বয়ে নিয়ে আসছে। জানিয়ে রাখি যে এই নিম্নচাপের প্রভাবে যে সারা দেশে বৃষ্টিপাত হচ্ছে শুধু তাই নয়, এই নিম্নচাপটি কিন্তু দেশের সমস্ত সমুদ্র বন্দরকে জানিয়েছি একটু আগে আপনাকে যে 4 নম্বর হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। এছাড়া ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা সহ দেশের নদী বন্দরগুলোকে 2 নম্বর হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে এবং অন্যান্য অঞ্চলের নদী বন্দরগুলোকে 1 নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এবং জানিয়ে রাখি যে বাংলাদেশের যে জায়গায় আসলে পটুয়াখালীর খেপুপাড়া, যেখানে এই নিম্নচাপটি ভারতের পশ্চিমবঙ্গের সাগরদ্বীপ হয়ে বাংলাদেশে ঢোকার কথা, সেইখানে কিন্তু গত 24 ঘন্টায় 202 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। তো সেখানকার মানুষজনকেও কিন্তু আসলে সাবধান করা হয়েছে এবং তাদেরকে নিরাপদ আশ্রয়ে সরে থাকতে বলা হয়েছে, নিরাপদে থাকতে বলা হয়েছে। জানিয়ে রাখি যে
এই যে বৃষ্টিপাত চলছে, এই বৃষ্টিপাত কিন্তু আগামী 2 থেকে 3 দিন অব্যাহত থাকতে পারে বলে আবহাওয়া অফিস জানিয়েছে। তবে এই বৃষ্টিপাতের মাত্রা কিন্তু কিছুটা কমবে আগামী কাল থেকে, যেটা জানা গেছে। সব মিলিয়ে বলা যায় যে এই নিম্নচাপটি এখন আসলে ঘূর্ণিঝড়ে রূপ নেবে কিনা সেটি নিশ্চিত করে এখন আবহাওয়া অফিসের পক্ষ থেকে জানানো হয়নি। তবে পশ্চিমবঙ্গের সাগরদ্বীপ যেখানে এই নিম্নচাপটি আসলে আছড়ে পড়ার কথা, সেখান থেকে বাংলাদেশে সুন্দরবন উপকূল হয়ে ঢোকার কথা রয়েছে। সেই জায়গায় কিন্তু বাতাসের গতিবেগ ঘন্টায় কতটুকু থাকবে সেই ব্যাপারেও কিন্তু আমরা এখনো নিশ্চিত নয়। আসলে আবহাওয়া অফিসের সাথে কথা বলে বিস্তারিত জানা যাবে। তবে উপকূলে আছড়ে পড়ার সময় এর শক্তি কিছুটা হ্রাস পাবে বলে জানতে পেরেছি। জানিয়ে রাখি যে এই যে সাগরে নিম্নচাপ তৈরি হয়েছে, এর প্রভাবে কিন্তু যে বৃষ্টিপাত হচ্ছে, এই বৃষ্টিপাত আমরা দেখেছি, এই বৃষ্টিপাতের কারণে কিন্তু সড়কেও কিছুটা জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এবং যাতে এই রাজধানী ঢাকায় আপনি জানেন যে সড়কে চলাচল করাটা কিছুটা মুশকিল হয়ে পড়ে একটু বৃষ্টি হলেই। এবং যেহেতু টানা বৃষ্টি হচ্ছে গতকাল সকাল থেকে, কখনো মুষলধারে কখনো হালকা বৃষ্টি হচ্ছে, তো এই বৃষ্টিপাতের কারণে কিন্তু আমরা যখন আবহাওয়া অফিসে আসি তখন দেখেছি রাস্তায় বিভিন্ন জায়গায় জলজটের সৃষ্টি হয়েছে, যেটা আসলে কিছুটা দুর্ভোগের তৈরি করছে। তো রিচার্ড, আসলে আজ দিনভরই বৃষ্টি হতে পারে বলে আবহাওয়া অফিসের পক্ষ থেকে জানানো হয়েছে এবং আগামীকালও এই বৃষ্টিপাত অব্যাহত থাকবে বলে আমরা জানতে পেরেছি। রিচার্ড, গভীর নিম্নচাপের প্রভাবে রাজধানী সহ সারা দেশেই থেমে থেমে বৃষ্টি হচ্ছে, আর তারই সবশেষ খবরাখবর জানাতে রাজধানীর আগারগাঁওয়ের আবহাওয়া অফিসের সামনে থেকে যোগ দিয়েছিলেন আমাদের সহকর্মী কামরুজ্জামান মামুন। একদিকে বৃষ্টির কারণে পাইকার কম, অন্যদিকে সরবরাহ বেশি হওয়ায় রাজধানীর কারওয়ান বাজারে সব সবজির দাম কমেছে। 2-3টি ছাড়া প্রায় সব সবজির দামই কেজিতে কমেছে 5 থেকে 10 টাকা। অন্যদিকে সরকারের দাম বেঁধে দেয়ায় স্বস্তি ফিরেছে আলুর বাজারে। কাজল আব্দুল্লাহর রিপোর্ট। রাত 2টা, রাজধানীর কারওয়ান বাজার। নিত্যপণ্য হিসেবে কাঁচা সবজির আমদানিতে যে কমতি নেই তা বাস্তবেই বলে দিচ্ছে বাজারে আসা ট্রাকের সারি। একদিকে সরবরাহ পর্যাপ্ত, অন্যদিকে বৃষ্টির কারণে বাজারে নেই প্রতিদিনের মতো পাইকার। এতে প্রতিটি সবজির দাম কেজিতে কমেছে 5 থেকে 10 টাকা। প্রতি পিস লাউ 20 থেকে 25, প্রতি কেজি ধুন্দর ও চিচিঙ্গা 35, করলা 50, বেগুন 35 থেকে 48 ও শসা বিক্রি হচ্ছে 35 টাকায়। তবে নতুন সবজি হিসেবে বেশি দামে বিক্রি হচ্ছে শিম ও ফুলকপি। প্রতি কেজি শিম বিক্রি হচ্ছে 80 থেকে 90 টাকায়। কাঁচামালের কোনো বাজার নির্ধারিত না, এটা সেকেন্ডে বাড়ে সেকেন্ডে কমে। এই দেখবেন 10 টাকা কেজি, আবার দেখবেন 30 টাকা কেজি। আজকে বৃষ্টির কারণে পাইকার পত্র কম। পাইকার পত্র নাই, আমরা বেশ মুখার কাছে। অন্যান্য সবজি চেয়ে ফুলকপিটা একটু বৃষ্টির জন্য ওটা কাস্টমার কম নেয়। 4400 বেচতেছি, 4200 বেচতেছি। বেচা কাঁচা বাজারের বোঝা নাই, স্টিভেন নাই, দণ্ডেই বালা দণ্ডেই খারাপ। অন্যান্য দিনের তুলনায় আজকে 1.5 গুণ বেশি, মানে গাড়ি বেশি। এদিকে পাইকারিতে দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে 78 থেকে 80 টাকা দরে। আর সরকারের দাম বেঁধে দেয় কয়েকদিনের অস্থির আলুর বাজার ফিরেছে আগের অবস্থায়। আমদানিও বেড়েছে বলে জানান আড়তদাররা। আগে 25 টাকা ছিল, পরে যখন আমরা সবাই মিললে 5 টাকা আবেদন করছিলাম, আমরা 35 টাকা আবেদন করি, এটা করে নাই। পরে এটা আল্লাহ দিলে এটা এখন 30 টাকা। আমদানি আগের থেকে একটু বেশি, কিন্তু বেশি কারণ হলো তারপর লোকসান নিতেছে। মানে সরকারের কথা ছাড়া তো বাইরে যাওয়া যাবে না। আমরা সরকার যে রেট দিছে সেই রেট অনুযায়ী আমরা বেচাকেনি করতেছি। বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের প্রভাবে রাজধানীতে রাতের বেলায় খুব বেশি বৃষ্টি না হলেও ভোগান্তির কমতি ছিল না। দিনের বেলায় ভারী বৃষ্টিতে কর্দমাক্ত বাজারে চলাফেরা কষ্টদায়ক হয়ে পড়ে ক্রেতা বিক্রেতাদের। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। এবার শেরি বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে সেই নির্যাতিতা চিকিৎসকের বিরুদ্ধে ডায়াগনস্টিক সেন্টার থেকে কমিশন নেওয়া সহ নানা অভিযোগ লিখিতভাবে পরিচালকের কাছে দায়ের করেছেন ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীরা। তারা চিকিৎসককে নির্যাতনের অভিযোগও অস্বীকার করেছেন। এদিকে হামলার ঘটনা ধামাচাপা দিতে এসব করা হচ্ছে বলে দাবি করেছেন ওই চিকিৎসক। ঘটনার তদন্তে 3 সদস্যের কমিটি গঠন করে রিপোর্ট অনুসারে ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন হাসপাতালের পরিচালক। আমিনুল ইসলামের তোলা ছবিতে আরও জানাচ্ছেন ফিরদাউস সোহাগ। হাসপাতালের মেডিসিন ইউনিট 4-এর সহকারী রেজিস্ট্রার ডাক্তার মোহাম্মদ মাসুদ খানের বিরুদ্ধে ইন্টার্ন চিকিৎসক ও 5ম বর্ষের শিক্ষার্থীরা পরিচালক বরাবরে ডায়াগনস্টিক সেন্টার থেকে মাসিক কমিশন নেয়ার লিখিত অভিযোগ দায়ের করেছেন। এছাড়া নারী ইন্টার্ন চিকিৎসকদের সাথে অশালীন আচরণের কথাও উল্লেখ করা হয়েছে।
এসব কর্মকাণ্ড আড়াল করতে নির্যাতনের অভিযোগ তোলা হয়েছে বলে দাবি করেছেন ইন্টার্ন চিকিৎসকরা। আমাদের বিরুদ্ধে যে অভিযোগটা এনেছে অভিযোগটা ফুল মিথ্যা, তার সাথে কোনো মারামারি বা অত্যাচার বা নির্যাতনের কোনো ঘটনা নাই। সুষ্ঠু তদন্ত হোক এবং তদন্ত সাপেক্ষে যাই যথাযথ পদক্ষেপ নেওয়া হোক সেটা হোক। এদিকে নির্যাতনের বিষয়টি ধামাচাপা দিতে এসব তোলা হচ্ছে বলে দাবি করেছেন ওই চিকিৎসক। আমার বিরুদ্ধে এই ধরনের অভিযোগ আনতেছে, যে অভিযোগগুলো পূর্বে কখনোই লিখিত আকারে আমার প্রতিষ্ঠানের কাছে, আমার পরিচালক স্যারের কাছে বা আমার ডিপার্টমেন্ট হেডের কাছে এর আগে কোনো দেওয়া হয় না। এই হামলার পরেই অভিযোগগুলো আনা হচ্ছে। ঘটনা তদন্তে গঠিত কমিটির রিপোর্টের ভিত্তিতে নেওয়া হবে ব্যবস্থা বলে জানান পরিচালক। 3 সদস্য বিশিষ্ট একটা কমিটি করেছি এবং তাদেরকে বলেছি 5 দিনের কর্মদিবসের মধ্যে পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করে রিপোর্ট পেশ করার জন্য, এবং আশা করি আমরা একটা সুষ্ঠু তদন্ত রিপোর্ট পাবো। গত 21 অক্টোবর বুধবার ডাক্তার মাসুদ 2 ইন্টার্ন চিকিৎসকের নাম উল্লেখ করে 8 থেকে 10 জন MBBS শিক্ষার্থীদের বিরুদ্ধে তার উপর হামলা ও নির্যাতনের অভিযোগ করেন পরিচালক বরাবর। ফিরদাউস সোহাগ, সময় সংবাদ, বরিশাল। দেশের স্বাস্থ্য ব্যয়ের মোট খরচের প্রায় 45% ওষুধ কিনতে ব্যয় হয়, যা পার্শ্ববর্তী দেশগুলোর তুলনায় 10 থেকে 20% বেশি। বিশেষজ্ঞরা বলছেন, ওষুধের বাজারের ওপর সরকারের পুরোপুরি নিয়ন্ত্রণ না থাকায় লাগামহীন ওষুধের দাম। যদিও ওষুধ প্রশাসন বলছে নিয়ন্ত্রণে আছে বাজার। মোহাম্মদ মিজানের ক্যামেরায় রাশেদ লিমনের রিপোর্ট। কি সমস্যা? ডায়ালিসিস, কিডনির সমস্যা। রুমার 13 বছরের মেয়ে ভুগছে কিডনি জটিলতায়। রুটিন করে প্রতি সপ্তাহে 2 বার ডায়ালিসিস করতে হয়। সরকারি হাসপাতাল হলেও এক সপ্তাহে এর জন্য কেবল ওষুধ বাবদ খরচ 4 থেকে 5,000 টাকা। নিম্ন মধ্যবিত্ত পরিবারের জন্য তা কত বড় বোঝা কেবল ভুক্তভোগীরাই জানে। এই সুইটার দামই আছে 1400 টাকা। আমাদের জন্য একটু বেশি হয়ে যায় না? আর একটু কম হলে আমাদের মতো মানুষের জন্য আর কি ভালো। একই অবস্থা এই নারীর বেলায়ও। পরিবারের এক সদস্যের 2 সপ্তাহের ওষুধের খরচ মেটাতেই হিমশিম। এরই মধ্যে বাজারে বেড়েছে শ্বাসকষ্টজনিত সমস্যা সহ নানা ওষুধের দাম। খাওয়া চলতেছে না, ডাক্তার ওষুধ ঠিকই আমার চালাইতে হইতেছে না, রোগীর অবস্থা পুরো দুনিয়া। মন্টিলুকাস গ্রুপের যেগুলো ছিল এগুলো দাম বাড়ছে। ডমপিরিডন গ্রুপগুলো খুব তাড়াতাড়ি একসাথে সব কোম্পানি বাড়ায় দিচ্ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার দেয়া তথ্য বলছে, দেশে স্বাস্থ্য ব্যয়ের মোট খরচের 44.6% ব্যয় হয় ওষুধ খরচ বাবদ। মানুষ নিজের পকেট থেকে 100 টাকায় প্রায় 67 টাকা মতো খরচ করে। সেই 67 টাকা থেকে ওষুধের জন্য প্রায় 50%-এরও বেশি শুধুমাত্র ওষুধের জন্য খরচ হয়, যেটা সাউথ এশিয়ান কান্ট্রিগুলোর ক্ষেত্রে যদি তুলনা করি সেটা অনেক বেশি বাংলাদেশের জন্য। দেশে উৎপাদিত 117টি ওষুধের দাম সরকার নির্ধারণ করলেও বাকি ওষুধের ক্ষেত্রে সরাসরি হস্তক্ষেপ থাকে খোদ ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলোর। বাড়তি দামের ক্ষেত্রে এই প্রক্রিয়াকেই দুষছেন বিশেষজ্ঞরা। সরকার তার নিজের অধিকারটি প্রয়োগের ক্ষেত্রে একটি সীমাবদ্ধতা আরোপ করেছেন নিজেই। 117টি ওষুধের মূল্য নির্ধারণ করবেন, বাকিগুলোর মূল্য নির্ধারণের দায়িত্ব কোম্পানিকে দিয়েছেন এইভাবে যে তারা একটি প্রস্তাব করবে, ওনারা সেটা অনুমোদন দিয়ে গেজেট নোটিফিকেশন করবেন। জাস্ট এটা হচ্ছে একটা এন্ডোর্সমেন্ট দেওয়া, মূল্যটা আসলে নিয়ন্ত্রণ না করা। তবে এমন অভিযোগ প্রত্যাখ্যান করলেও ওষুধ প্রশাসন অধিদপ্তর বলছে, সরাসরি দাম নির্ধারণের আওতায় আরও ওষুধের অন্তর্ভুক্তিতে কাজ করছেন তারা। ওষুধের মূল্যের উপর আমাদের নিয়ন্ত্রণ আমরা মনে করি আমাদের শতভাগ আছে। লিস্টটাকে বাড়ানো, এটা সরকারের চেষ্টা অব্যাহত আছে। বাংলাদেশে ওষুধ বাবদ মাথাপিছু খরচ বার্ষিক $15.1। এই ওষুধের ব্যয় মেটাতেই হিমশিম খাচ্ছে মধ্যবিত্ত, বিশেষ করে নিম্ন মধ্যবিত্ত আর নিম্নবিত্তরা। সেক্ষেত্রে এই খাতে সরকারের ব্যয় বা ভর্তুকি যাই বলি না কেন সেটি বাড়ানোর তাগিদ দিচ্ছেন বিশেষজ্ঞরা। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। স্বাস্থ্য অধিদপ্তরের হিসেবে করোনায় আক্রান্ত হয়ে দেশে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত 24 ঘন্টায় 24 জন মারা গেছেন। নতুন শনাক্ত হয়েছেন 1696 জন। এ নিয়ে দেশে মোট রোগীর সংখ্যা 3,94,827 জন। দেশে একদিনে নমুনা পরীক্ষা করা হয়েছে 14,958 জনের। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে 22,21,369 জনের। 24 ঘন্টায় নতুন করে 1,696 জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্ত 3,94,827 জন। 24 ঘন্টায় মারা গেছেন 24 জন। এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন 5,747 জন। করোনা থেকে 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 1,687 জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন 3,10,532 জন। দেশীয় গ্লোব বায়োটেকের ভ্যানকোভিড ভ্যাকসিনের দাম হতে পারে 3,500 টাকা। এটি সফল হলে
বাংলাদেশের চাহিদা মেটানোর পরেই বিভিন্ন দেশে রপ্তানি করা হবে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান। এদিকে হিউম্যান ট্রায়ালের আগেই 20 লাখ ডোজ টিকা কিনতে সমঝোতা করেছে নেপাল। করোনার ভ্যাকসিন আবিষ্কারে নিজেদের সফল দাবি করার পর প্রথম কোনো বিদেশি রাষ্ট্রের প্রতিনিধি গ্লোব বায়োটেকে। নেপালের অ্যাম্বাসেডর ডাক্তার বনশ্রীধর মিশ্রা বলেন, তারা এই ভ্যাকসিন নিতে আগ্রহী। সফল হলে সরকারিভাবে ক্রয় করতে চান তারা। বাংলাদেশ সরকার চাইলে নেপাল ক্লিনিক্যাল ট্রায়ালেও আগ্রহী। Really very much satisfied that very minutely and without leaving any fault technology or any wrongdoings, avoiding all the things and having taken the serious most precautions for this producing this vaccine. গ্লোব জানায়, বাংলাদেশে তৈরি করোনা ভ্যাকসিন ব্যাংক কোভিডের 20 লাখ ডোজ ক্রয়ের সমঝোতা করেছে নেপালের আনমোল ফার্মাসিউটিক্যাল। আগ্রহী আরও বেশ কয়েকটি দেশ। আমার প্রোডাকশন ক্যাপাসিটির বাইরে যদি আমার ডিমান্ড বেশি থাকে, তখন আমি এটাকে অন্য কোম্পানি থেকে বানাই, এটাকে কন্ট্রাক্ট টোল ম্যানুফ্যাকচারিং বলে। তো আমাদের কন্ট্রাক্ট ম্যানুফ্যাকচার আমাদের বাংলাদেশের 4-5টা কোম্পানি আছে। গ্লোব বায়োটেকের প্রধান বলেন, বাংলাদেশকে সন্তুষ্ট করেই রপ্তানি করা হবে ব্যানকোভিড। দামের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত না হলেও অন্য ভ্যাকসিনের চেয়ে তা তুলনামূলক কম হবে বলে জানান তিনি। অবশ্যই বাংলাদেশকে স্যাটিসফাইড করে বাইরে দিব। ওগুলো থেকে এই ভ্যাকসিনগুলো অনেক অনেক টাইমস নিরাপদটা মানুষ চায়। তো এই ক্ষেত্রে আপনার আমেরিকান ভ্যাকসিন, আমেরিকান মডার্নাটা খুব সম্ভবত $50 না $60 ওরা নির্ধারণ করছে। হয়তো আমাদের হয়তো আরও $20 কম হইতে পারে, এইরকম হবে। শিগগিরই মানবদেহে প্রয়োগের অনুমতি চাইতে সিআরও এর মাধ্যমে বিএমআরসিতে আবেদন জমা দিবে গ্লোব বায়োটেক। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। ভোরের সময় আরও থাকছে, উত্তরাঞ্চলের প্রকৃতিতে এখনও নেই শীতের আগমনী বার্তা। প্রচুর বৃষ্টি ও বন্যা হওয়ায় এবছর শীত জেঁকে বসার সংখ্যা কম, বলছে আবহাওয়া অফিস। প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর অভিযানের মধ্যেও চাঁদপুরে থেমে নেই জেলেদের ইলিশ শিকারে তৎপরতা। চাঁদপুর সদর ও মতলব উত্তরের মেঘনা নদীর বিস্তীর্ণ এলাকা ঘুরে এমন চিত্র ধরা পড়েছে সময় সংবাদের ক্যামেরায়। এ সময় নদী পাড়ে শত শত নৌকা নিয়ে মাছ ধরার অপেক্ষায় থাকতেও দেখা গেছে জেলেদের। গতকাল সকালে মতলব উত্তরের 60 নল এলাকায় অভিযানে নামে নৌ পুলিশ। এ সময় ধাওয়া দিয়ে মাছ ধরা অবস্থায় একটি নৌকা আটক করা হয়। পরে জব্দ করা হয় নৌকাটি, ফুটো করে নদীতে ডুবিয়ে দেয় পুলিশ। কম বেশি তো সবাই মাছ ধরতেছে, আমরা দেখতেছি আমাদের বাড়িতে নদীর পাড়ে। নদীতে আসার সময় দেখছি যে অনেক মাছ ধরতেছে। আর প্রশাসন যদি ঠিক মতন যদি নদীতে টল দিত, তাহলে আর মাছ এভাবে ধরতে পারে না। কিছু অসাধু জেলে ফাঁক পুকুর দিয়ে নদীতে নেমে যায়, আমরা তাদেরকে দাওয়া করে ধরছি। আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা এই ক্ষেত্রে নিয়োগ করছি। রাজশাহীর পবাসহ আশেপাশের বিভিন্ন এলাকায় উৎপাদিত শাকসবজি নিয়ে খড়খড়ি বাইপাস এলাকায় বসেছে পাইকারি বাজার। সেখানে আছেন সহকর্মী সাইফুর রহমান রকি। সরাসরি চলে যাব তার কাছে। রকি, রাজশাহীর খড়খড়ি এলাকায় প্রতিদিনই পাইকারি হাট বসে। সেই পাইকারি হাটের চিত্রটি আজকে আপনাদের দেখানোর আমরা চেষ্টা করব। মূলত এখানে ভোরের আলো ফোটার পর থেকেই শুরু হয় বাজারটি বসা, এবং আশেপাশের যেসব জমিতে যেসব চাষাবাদ করা হয়, যেসব পণ্যের, বিশেষ করে শাকসবজির, সেই শাকসবজিগুলো তারা এই বাজারে আনতে শুরু করেন ভোরের আলো ফোটার পরপরই, এবং ধীরে ধীরে কিন্তু এই বাজারটি জমতে শুরু করে। মূলত এটি পাইকারি বাজার হিসেবেই কিন্তু পরিচিত। এখান থেকে অনেক ভ্যানে করে যারা বাজার বিক্রি করেন, তারা মূলত এখান থেকে বাজার করে নিয়ে যান এবং তারা বিভিন্ন জায়গায় যেয়ে কিন্তু খুচরা তারা বিক্রি করে থাকেন। আমরা আপনাদের সেই চিত্রটি দেখানোর চেষ্টা করব। আপনারা দেখছেন এখানে পাইকারির হাটটি। আজকে এই হাটে পেঁপে বিক্রি হচ্ছে 20 টাকা কেজি দরে, এছাড়া বরবটি বিক্রি হচ্ছে 30 টাকা কেজি দরে। মূলত এখানে কিন্তু পাল্লা হিসেবেও এখানে বিক্রি করা হয়। এখানে যারা ব্যবসায়িক খুচরা ব্যবসায়ী যারা মূলত, তারা কিন্তু এখান থেকে পাল্লা হিসেবেও কিন্তু তাদের যে পণ্য, কাঁচা পণ্য, সেটি তারা নিয়ে থাকেন, এবং সেক্ষেত্রে তাদের কিন্তু লাভটি বেশি হয়।
তো আমরা আপনাদের এই বাজারের ভেতরের অবস্থাটি এখন দেখানোর চেষ্টা করছি। বাজারের ভেতরে করলা আছে, করলা এবার আজকের বাজারে বিক্রি হচ্ছে মূলত একেবারে পাইকারি যেটি দাম সেটি ৪৫ টাকা কেজি। এছাড়া আলু আজকে বিক্রি হচ্ছে ৪০ টাকা কেজি দরে। আপনারা দেখতে পাচ্ছেন পটল আছে, পটল আজকের বাজারে ৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে পাইকারি রেটে। এছাড়াও কিন্তু নানা ধরনের যে পণ্যের পসরা সেটি কিন্তু এখানে আছে, শাকসবজির সমারোহ যদি বলা হয় সেটি কিন্তু এখানে আছে। পাশাপাশি এখানে রাজশাহীর যে পবা উপজেলা রয়েছে সেই পবা উপজেলার সংলগ্ন এই বাজারটি হওয়ার কারণে পবা উপজেলার বিভিন্ন জমিতেও কিন্তু এই বাজারগুলো বিক্রি হয়ে থাকে। এই বাজার এছাড়া রাজশাহীর মহানগরীর আশেপাশে বিভিন্ন যে জমিতে চাষাবাদ করা হয় যেসব পণ্যের, সেসব পণ্যই মূলত এই বাজারে তোলা হয়। আমরা কথা বলেছি কয়েকজন বিক্রেতার সাথে, তারা যেটি বলছেন আসলে এখানে একেবারে যে পণ্যগুলো ওঠে সেগুলো কিন্তু একেবারে টাটকা পণ্য, যে কারণে তাদের আগ্রহ কিন্তু অনেক বেশি। পাশাপাশি যারা ভ্যানে করে বিক্রি করেন তারাও কিন্তু এখান থেকে কিনে কিছুটা সাশ্রয় হয় এবং তারা বিক্রি করেও কিছুটা লাভের দেখা পান। সেই জন্যই কিন্তু তারা এখানে বাজার করতে আসেন প্রতিদিনই। শুধু তারাই নয়, এখানে কিন্তু সাধারণ ক্রেতারাও কিন্তু আমরা দেখছি যে এখানে কিন্তু যারা সকালে হাঁটতে বেরি হয়ে টাটকা পণ্য দেখে তারা কিন্তু এই নিত্য প্রয়োজনীয় যে পণ্যগুলো তাদের সেগুলো কিন্তু এখান থেকে কিনছেন এবং কিছুটা হলেও বাজারের চেয়ে এখানে কিন্তু সেই সাশ্রয়ী মূল্যে পাওয়া যায়, যে কারণে এখান থেকে কিনে তারা কিন্তু স্বস্তি পান। এই জন্যই কিন্তু মূলত এখানে তাদের কেনার মূল উদ্দেশ্য। আমরা এখানে যারা বিক্রেতা আছে তাদের সাথে কথা বলেছি, তারা যেটি বলছেন যে প্রতিদিনই আসলে এই বাজারটি বসে এবং বাজার জমার পর থেকেই কিন্তু জমজমাট বেচা কেনা চলে এবং 2 থেকে আড়াই ঘন্টা এখানে কিন্তু দম ফেলার সময় কিন্তু তারা পান না, এতটাই তাদের ব্যস্ততা বয়ে যায়। পাশাপাশি এখান থেকে কিন্তু অল্প কিছু ট্রাকও আছে, যে ট্রাকগুলোতে বিভিন্ন ধরনের যে পণ্য আছে, কাঁচামাল, আলু, পটল, ঢেঁড়স, বেগুন সহ নানা পণ্য, সেই পণ্যগুলো কিন্তু শুধু যে এখানকার আশেপাশের মানুষজনই নেয় তা কিন্তু নয়, এই জেলার বাইরেও কিন্তু 2-1টি ট্রাকে করেও আমরা দেখেছি যে এখানকার যে কাঁচা পণ্যগুলো আছে সেগুলো কিন্তু বিভিন্ন জায়গায় চলে যাচ্ছে। আপনারা দেখছেন রাজশাহীর এই বাজারে মরিচ দেখছেন, মরিচের কেজি আজকের যে বাজার সেটি কিন্তু 170 টাকা পাইকারি কেজি দর, 160 থেকে 70 টাকা। আপনারা দেখছিলেন যে পটলের অবস্থা, পটল প্রতি কেজি বিক্রি হচ্ছে 40 টাকা, ফুলকপি যেটি সেটি কিন্তু প্রতি কেজি 70 টাকা কেজি, করলা আজকের যে বাজার সেটি 45 টাকা কেজি এবং লাউ যেটি সেটি অবশ্য পিস হিসেবে বিক্রি হয়, প্রতিটি লাউয়ের পিস আজকে বিক্রি হচ্ছে 30 টাকা কেজি দরে। কুমড়াও ঠিকই একই দর পিস হিসেবেই বিক্রি হয়, কুমড়া 20 টাকা পিস হিসেবে বিক্রি হচ্ছে। এছাড়াও বরবটি আজকের বাজারে আমরা দেখেছি 30 টাকা কেজি দরে বিক্রি হতে। এখানেও প্রচুর পরিমাণ পণ্যের পসরা আপনারা দেখছেন, একেবারে কিন্তু এই পণ্যগুলো কিছুক্ষণ আগেই তারা তাদের নিজ নিজ বাগান এবং জমি থেকে তুলে এনেছেন, এই তুলে এনে এখানে বিক্রির উদ্দেশ্যে নিয়ে এসেছেন এবং তারাও কিন্তু মোটামুটি ভালো লাভের দেখায় পান। প্রতিদিনই কিন্তু তারা এই কার্যক্রমের সাথে জড়িয়ে পড়েন এবং তারা যেটি বলছেন যে এই বাজারটি আসলে স্থানীয়দের জন্য একটি ভালো সুযোগ নিয়ে এসেছে এবং তাদের কিন্তু শহরের ভেতরে যেতে হয় না, এখান থেকেই তারা তাদের প্রয়োজনীয় পণ্যগুলো পেয়ে যান। তো এই ছিল আমার কাছে রাজশাহী থেকে এই বাজারের সর্বশেষ খবর। রাজশাহীর খড়খড়ি বাইপাস এলাকার পাইকারি বাজারের সবশেষ খবরাখবর জানাতে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন সহকর্মী সাইফুর রহমান রকি। রাজধানীর মিরপুর বেরিবাঁধ পাইকারি সবজির বাজারে চলে যাব এবার, সেখানকার বেচাকেনার খবর জানাতে আমাদের সঙ্গে যোগ দেবেন সহকর্মী কাজল আব্দুল্লাহ। সরাসরি চলে যাব তার কাছে। কাজল। রিচার্ড, আমি আছি মিরপুর বেরিবাঁধে, যেখানে যে পাইকারি আড়ত, কাঁচা সবজির বাজার, পাইকারি খুচরা সব কিছু কিন্তু এখান থেকে হয়। তো রাত পর্যন্ত কিন্তু বৃষ্টি ছিল না, সকাল থেকে কিন্তু ঝুম বৃষ্টি শুরু হয়েছে যেহেতু সমুদ্রের লঘুচাপ, এবং সেই প্রেক্ষাপট কিন্তু আমরা বাজারেও দেখেছি, রাতে কারণ বাজার যেমনটি দেখেছি ঠিক বেরিবাঁধে এসে কিন্তু তেমনটি কিন্তু ব্যবসায়ীদের সাথে এবং যারা খুচরা পাইকারি যারা ব্যবসায়ী আছে তাদের সাথে কিন্তু কথা বলে তেমনটি দেখতে পেরেছি। তো এই বাজারে যে পণ্যগুলো বিক্রি হচ্ছে কাঁচা সবজি, সেই সবজিগুলো কিন্তু দেশের বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন জেলা থেকে যে সবজি উৎপাদন হয় সেই সবজিগুলো যেহেতু একটা অংশ কারণ বাজারে যায়, আর একটি অংশ কিন্তু যেহেতু ঢাকার প্রবেশ পথ দিয়ে বলা চলে গাবতলী দিয়ে কিন্তু বেরিবাঁধ আসা অনেক সহজ এবং
স্বল্প সময়ে কিন্তু এদিকে চলে আসা যায় এবং রাস্তার ধারে যেহেতু সেক্ষেত্রে কিন্তু অনেক সবজির ট্রাকগুলো কিন্তু আড়তদাররা, ব্যবসায়ীরা, পাইকারি যেটা তারা কিন্তু এদিকে চলে আসে। তো আপনি যে সবজিগুলো দেখতে পাচ্ছেন এই সবজিগুলো কিন্তু আমরা যেটুকু জানতে পেরেছি সেটি হচ্ছে যে কারণ বাজারে যে সবজি করলা, যদি বলি করলার কথা বলি, সেটি হচ্ছে 200 টাকা 220 টাকা কেজি পাইকারি প্রতি পাল্লা যদি বিক্রি হয়, অর্থাৎ এক পাল্লায় 5 কেজি, সেই পাল্লা কিন্তু এখন বলা চলে যে এখানে যেটি দেখছি আমরা সেটি হচ্ছে যে 180 থেকে 200 টাকা কিন্তু অতিরিক্ত বিক্রি হচ্ছে। টমেটো কিন্তু ঠিক 180 টাকা পাল্লা বিক্রি হচ্ছে, অর্থাৎ 5 কেজির জন্য যে পাল্লা। একইভাবে আমরা শিমের যে দাম, শিমের দাম কিন্তু মোটামুটি বলা যায় যে কারণ বাজার এবং এই বেরিবাদের যে বাজার, সে বাজারে কিন্তু একই ধরনের কিন্তু আমরা দেখেছি। তো এখানে ওখানে বলা চলে যে 90 টাকা কেজি এবং এই বাজারেও কিন্তু আমরা দেখছি যে 100 টাকা কেজির মতো। কিন্তু সবচেয়ে সমস্যা হলো যে এক বৃষ্টি বাজারে, দুই হচ্ছে একটু কারণ বাজারের মতো অত গোছালো বাজার যদি আমি বলি তেমনটি কিন্তু আমরা পাচ্ছি না। সেক্ষেত্রে একটু বলে রাখি যে এখানে বেগুন বিক্রি হচ্ছে 44 টাকা কেজি, যেটি দুদিন আগেও কিন্তু বলা চলে যে 50-52 টাকা কেজিতে বিক্রি হয়েছে। একই সঙ্গে মূলা কিন্তু আমরা দেখে শুনছি যে 35 টাকা থেকে 38 টাকা এরকম কিন্তু এখানে বিক্রি হচ্ছে। এখানে পেঁপে প্রতি কেজি এখানে বিক্রি হচ্ছে 22 থেকে 24 টাকা। একই সঙ্গে লাউ এখানে বিক্রি হচ্ছে 20 থেকে 25 টাকা। এছাড়া আমি দেখেছি বরবটি কিন্তু বিক্রি হচ্ছে এরকম 40 থেকে 45 টাকা। সব কিছু মিলে ব্যবসায়ী যেটি বলছেন যে দিন যত গড়াবে তত কিন্তু এই কৃষি পণ্য অর্থাৎ কাঁচা সবজি যেগুলো আছে সেই সবজিগুলো কিন্তু শীত যত এগিয়ে আসবে তত কিন্তু সবজির বাহারি সবজি কিন্তু আরও বেশি নামবে এবং একইভাবে কিন্তু সবজির দামও কিন্তু চলে যাবে, সেটি বলছেন ক্রেতা এবং বিক্রেতারা। এবং আজকে যেটি হয়েছে সেটি হচ্ছে লঘুচাপ থাকার কারণে কিন্তু পাইকার কিংবা ব্যবসায়ী যেটি বলে তারাও কিন্তু আসার সুযোগ কম পেয়েছে এখানে। সেক্ষেত্রে যে পণ্যগুলো, যে পরিমাণ পণ্য এখানে আসে সেই পরিমাণ পণ্য কিন্তু আজকেও এসেছে, কিন্তু সেই অনুপাতে কিন্তু পাইকার কিংবা যেটাই বলে তারা কিন্তু খুব কম পরিমাণ কিন্তু এখানে আজকে কিন্তু ব্যবসায়ী এসে যারা প্রতিদিন এখান থেকে সবজি কিনে থাকেন। তো সেই লঘুচাপ এবং সব কিছু মিলে কিন্তু পণ্যের দাম কমে গেছে এবং আমদানির পরিমাণও যেহেতু বেশি হচ্ছে দিন দিন, সব বাজারে অর্থাৎ কারণ বাজার, যাত্রাবাড়ি এবং এই বেরিবাদ সব বাজারেই কিন্তু বিভিন্ন দিক থেকে দেশের বিভিন্ন জেলা থেকে কিন্তু পণ্য কিন্তু চলে আসে এবং এই আমদানিটা বেড়ে যাওয়ার কারণে পণ্যের দাম কমে যাচ্ছে এবং দিন যত গড়াবে তত কিন্তু পণ্যের দাম কিন্তু আরও কমবে। একই সঙ্গে আপনাকে বলে রাখি যে কৃষি পণ্যের যে অস্থিরতা কিছু কিছু ছিল, পেঁয়াজ, আলু থেকে শুরু করে বেশ কিছু, এবং এই পণ্যগুলোর কিন্তু দাম কিন্তু অনেক বৃদ্ধি ছিল, অর্থাৎ 50, 60, 70, 80 অনেক পণ্যের দাম কিন্তু বেড়ে গিয়েছিল। যেমন কিছুদিন আমরা দেখেছি যে শশার মতো একটি পণ্য যেটি সালাদ হিসেবে সেটি কিন্তু 80 টাকা কেজিতে বিক্রি হচ্ছে, যেটি এখন কিন্তু 35 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। তার সব পণ্যেরই দাম কমছে রিচার্ড। তো এখন এই পর্যন্ত ছিল বেরিবাদ থেকে কৃষি বাজারের সবশেষ অবস্থা। মিরপুরের বেরিবাদ এলাকার সবজির বাজার থেকে আমাদের সবশেষ খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী কাজল আব্দুল্লাহ। দেশের বিভিন্ন স্থান থেকে আসা দেশি সহ নানা প্রজাতির মাছে ভরপুর ফেনী মৎস্য আড়ত। কাকডাকা ভোর থেকেই মাছ বিক্রির হাক ডাকে সরগরম। এই মুহূর্তে শহর পৌর মৎস্য আড়তে আছেন সহকর্মী আতিয়ার সজল। সরাসরি চলে যাব তার কাছে। সজল, এই যে ফেনী মৎস্য আড়ত রয়েছে পৌর, সেই মৎস্য আড়তে এখানকার যারা ব্যবসায়ী রয়েছেন আমাদেরকে যেটা জানিয়েছেন, এখানে প্রায় 1/2 শতাধিক আড়ত রয়েছে, আড়ত ঘর, যেখানে দেশের বিভিন্ন স্থান থেকে বিভিন্ন প্রজাতির মাছ এখানে আসে এবং এই ফেনী জেলা সহ আশেপাশের জেলার উপজেলা থেকে বিভিন্ন জায়গা থেকে পাইকাররা এসে এখান থেকে সেই মাছ কিনে নিয়ে দেশের জেলার বিভিন্ন স্থানে খুচরা বিক্রি করে। আর আপনাকে যদি বলি, আজকে কিছু দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে, যে গভীর নিম্নচাপটির কারণে যে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, যার কারণে কিন্তু লোকজন কিছুটা বা পাইকার কিছুটা কম হচ্ছে বলে আমাদের এখানকার ব্যবসায়ী যারা তারা জানিয়েছেন। আর আপনাকে যদি বলে, সেই গতকাল থেকে যে বৃষ্টি চলছিল সেই বৃষ্টি এখনও চলছে এবং সেই গুড়ি গুড়ি বৃষ্টির কারণে এখানকার যে সবচেয়ে এই আড়তে যে মাছ আসে তার মধ্যে ফেনীর সোনাগাজী উপজেলার চরাঞ্চলের অনেকগুলো মৎস্য খামার রয়েছে, প্রায় 1,000 শত শত মৎস্য খামার, সেখান থেকে একটি মাছের যোগান হয়
কিন্তু সেই মৎস্য খামারগুলো তো রাস্তা কাঁচা থাকে এবং সেই কাঁচা রাস্তা বৃষ্টির কারণে ভিজে চলাচলের অনুপযোগী হয়ে পড়ার কারণেই কিন্তু এখানে আজকে মাছ কম আসছে এবং পাইকার লোকজন কম উঠছে বলে ব্যবসায়ীরা আমাদেরকে জানিয়েছেন। আপনাকে যদি বলি এখানকার যে 45 থেকে 50টির মতো আড়ত রয়েছে, এখানে ব্যবসায়ীরা যেটা জানিয়েছেন প্রায় 1.5 কোটি টাকার মতো প্রতিদিন লেনদেন হয় এবং ইলিশ মৌসুমের আপনি জানেন এখন ইলিশ বন্ধ রয়েছে আহরণ, যার কারণে ইলিশ মৌসুমে কিন্তু এই বিক্রি গিয়ে দাঁড়ায় প্রায় 2 কোটি টাকার উপরেই। এখানকার ব্যবসায়ীরা আমাদেরকে এমনটাই জানিয়েছেন। আর আপনাকে যদি বলি এখানে যে মাছগুলো আসে এখানে খুলনার যে সাতক্ষীরা রয়েছে, সাতক্ষীরা থেকে আসে, বাগেরহাট থেকে আসে এবং শ্যামনগর থেকে আসে, সিলেট থেকে আসে, রংপুর থেকে আসে এবং বিভিন্ন প্রজাতির মাছ এখানে দেখা যায় একটা মাছের সমারোহ হয় এবং ব্যবসায়ীরা মাছের এখানে কাকডাকা ভোর থেকে এখানে মাছের যে যারা সাথে সংশ্লিষ্ট রয়েছেন বিভিন্ন পাইকার এবং মৎস্য ব্যবসায়ীরা এখানে দেখতে পাচ্ছেন যে আমরা খুব ভোরে এবং কাকডাকা ভোরে এসে দেখেছি এখানে যে শত শত হাজার হাজার লোকজন জড়ো হয়, তাদের মাছ বেচা কেনার একটা সরগরম হয়ে থাকে এই জায়গাটি এবং এই বেচা কেনা চলে প্রায় 9টা 10টা পর্যন্ত এরকম সরগরম থাকে এবং এখানে ব্যবসায়ীরা যেটা জানিয়েছেন আজকে যে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণেই মাছ কিছুটা কম উঠেছে, যার কারণে প্রত্যেকটা মাছের ক্ষেত্রে কিন্তু কিছুটা দামও বেড়েছে। প্রতি কেজিতে প্রকারভেদে 10 থেকে 20-30 টাকা করে দামও বেড়েছে, যেহেতু আজকে মাছের যোগান একটু কম, যার কারণে মাছের দাম কিছুটা বেড়েছে বলে ব্যবসায়ীরা আমাদেরকে জানিয়েছেন। আর আপনাকে যদি বলি যে এই মৎস্য খামারে যে মাছগুলো আসে তার ভিতরে যদি আমরা শ্রেণীভেদে সাতক্ষীরা, শ্যামনগর ওইসব অঞ্চল থেকে চিংড়ি মাছ এবং রুই মাছ, কাতল মাছগুলো আসে এবং কুমিল্লার একটা অংশ থেকে যে আসে বিভিন্ন ধরনের পাঙ্গাস, রুই মাছ এই ধরনের মাছ আসে। আবার সিলেট থেকে কিন্তু হাওরের কিছু দেশীয় মাছ আসে, বিভিন্ন গুড়া মাছ, বাইন মাছ এই জাতীয় মাছগুলো হাওর অঞ্চল থেকে মিষ্টি পানির মাছ আসে এবং এই মাছগুলো কিন্তু বিভিন্ন জায়গা থেকে দেশের বিভিন্ন অঞ্চল থেকে এখানে আসার পর আমরা দেখেছি বিভিন্ন কিছুক্ষণ আগেও আমরা দেখেছি বিভিন্ন ট্রাক করে আসে, পিকআপে করে আসে এবং সেই মাছগুলো এখানে যারা ছোট ছোট পাইকার রয়েছেন তারা এখান থেকে নিয়ে চলে যান শহরের অলিগলিতে এবং ভোক্তাদের একদম খুব দোরগোড়ায় গিয়ে পৌঁছান এবং সেই ওখান থেকে খুচরা যারা ভোক্তা রয়েছেন তারা কিন্তু তাদের থেকে মাছটি সংগ্রহ করেন এবং এই মাছগুলোর কিছুটা সাবলীল আছে যারা রয়েছেন যে এখানে যারা পাইকারপত্র আসেন তারা বলেন যে এখানের মাছ নিয়ে তারা অনেকে জীবিকা নির্বাহ করেন। এই মাছটি কেউ ভ্যানে করে বা গ্রামের বাজারে, আমরা যদি বলি যে এই বাজার থেকে কিন্তু পার্শ্ববর্তী যে জেলাগুলো রয়েছে কুমিল্লার 14 গ্রামের অংশের পাইকাররা এখানে আসে এবং যে চট্টগ্রামের যে যদি বলি খাগড়াছড়ির একটি অংশ, বীরেশ্বরের একটি অংশ এখানে এসে মাছ নিয়ে যান এবং ওদিকে যদি পার্শ্ববর্তী নোয়াখালী জেলার আমরা যদি বলি সেখান থেকে কিন্তু আমরা দেখতে পাই বসিরহাট বা যে অঞ্চলটি রয়েছে কোম্পানিগঞ্জ সেইখান থেকে লোকজন এখানে এসে মাছ নিয়ে যান এবং এখানের এই মাছের একটি বড় অংশ বিশেষ করে যেটা জানিয়েছেন কুমিল্লার যারা মৎস্যসচিব রয়েছে তারাও কিন্তু এখানে প্রচুর মাছ দিয়ে থাকেন, মাছ বিক্রি হয়। এই যে সব মিলেই কিন্তু এখানে মানুষের জীবনযাত্রার যে একটা ধাপ চলে, এখান থেকে অনেকে জীবিকা নির্বাহ করেন এবং আপনি দেখতে পাচ্ছেন যে বিভিন্ন শ্রেণীর মানুষ দেখা গেছে করোনার সময় যারা কর্মহীন হয়ে পড়েছেন, বিভিন্ন জায়গায় চাকরি করতেন, সেদের কাজ নেই, তারা কিন্তু নিজস্বভাবে কিছু পুঁজি নিয়ে এখানে এসে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে তারা মাছ বিক্রি করে নিয়ে যায় কিনে এবং সেটা বিক্রি করে এবং আজকে বিক্রি করে সেটা দেখা যাচ্ছে আমাকে বিক্রি করে এখান থেকে জীবিকা নির্বাহ করেন এবং সেই জীবিকা নির্বাহের ফলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখানে প্রচুর লোকজনের সমাগম হয়। এই দৃশ্য শুধু আজকে নয়, আজকে যদি দুর্যোগপূর্ণ আবহাওয়া ছিল এই আবহাওয়ার কারণে হয়তো কিছুটা কম, কিন্তু অন্যান্য দিন এই ভিড়, এই বিক্রির এই যে হাকডাক আরও বেশি থাকে এবং সেই বেশি লোকজন যেখানে এসে প্রতিনিয়ত কিন্তু এইভাবেই এই কাকডাকা ভোর থেকে প্রায় 10টা 11টা পর্যন্ত ফেনীর এই মৎস্য আড়তে বেচা কিনা চলে এবং সেই বেচা কিনার সবশেষ এই আমার কাছে ছিল এই পর্যন্তই। ফেনী শহর পৌর মৎস্য আড়ত থেকে আমাদের সঙ্গে মাছ বাজারের সবশেষ খবরাখবর জানাতে যোগ দিয়েছিলেন সহকর্মী আতিয়া সজল। মেডিকার সেফ লাইফ ভেজি ওয়াশ, ফল ও শাকসবজি পরিষ্কারের ফার্স্ট চয়েস। মেডিকার সেফ লাইফ ভেজি ওয়াশ। পটুয়াখালীতে আগুনমুখা নদীতে স্পিড বোট ডুবে 5 জন নিখোঁজ হয়েছেন। জীবিত উদ্ধার করা হয়েছে 15 যাত্রীকে। পুলিশ জানায় গতকাল সন্ধ্যায় রাঙ্গাবালী উপজেলার কেরালিয়া লঞ্চ ঘাট থেকে 18 জন যাত্রী নিয়ে গলাচিপা উপজেলার পানপট্টির উদ্দেশ্যে ছেড়ে যায় একটি স্পিড বোট। পথে আগুনমুখা নদীর কেরালিয়া এলাকায় প্রচণ্ড ঢেউয়ে তলা ফেটে স্পিড বোটটি ডুবে যায়। এ সময় 13 জন যাত্রী তীরে উঠতে সক্ষম হলেও নিখোঁজ হন অন্তত 5 জন। খবর পেয়ে তাদের উদ্ধারের চেষ্টা চালায় কোস্টগার্ড।
পটুয়াখালীতে দুর্যোগ মোকাবেলায় সাইক্লোন শেল্টার, স্বেচ্ছাসেবক ও মেডিকেল টিম প্রস্তুত রাখা হয়েছে। বঙ্গোপসাগরে নিম্নচাপের কারণে 4 নম্বর বিপদ সংকেত দেয়ায় বৃহস্পতিবার রাতে জরুরি প্রস্তুতি সভা করেছে জেলা প্রশাসক মতিউল ইসলাম চৌধুরী। এ সময় তিনি জানান, দুর্যোগ মোকাবেলায় জেলায় 700 সাইক্লোন শেল্টার, 6000 স্বেচ্ছাসেবক ও 110টি মেডিকেল টিম প্রস্তুত রাখা হয়েছে। একই সঙ্গে আশ্রয় কেন্দ্রগুলোতে শুকনো খাবারের সরবরাহ প্রস্তুতি নেওয়া হয়েছে। তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা চেয়ারম্যান ও মেয়রদের প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসন। এবং দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের সাথে আমাদের যোগাযোগ রয়েছে, আমাদের যা কিছু প্রয়োজন সেখান থেকে আমরা পটুয়াখালী জেলায় আমাদের আশ্রয়কেন্দ্রের সংখ্যা প্রায় 700টি। তা আমাদের উপজেলা, ইউনিয়ন এবং গ্রাম পর্যায়ে আমাদের চ্যানেলে আমরা মেসেজ দিয়ে দিয়েছি আমাদের সকল আশ্রয়কেন্দ্র খোলা থাকবে এবং আমাদের মনিটরিং এবং তত্ত্বাবধান থাকবে। সেখানে নিরাপত্তা এবং খাদ্যের ব্যবস্থা করা হবে। আর আমাদের এই মুহূর্তে জেলায় মজুদ রয়েছে প্রায় 300 মেট্রিক টন চাল এবং 3 লক্ষ টাকা। উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপটি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। সমুদ্র বন্দরগুলোতে 4 নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। সবশেষ অবস্থা জানাতে এই মুহূর্তে কক্সবাজারের লাবণী পয়েন্টে আছেন সহকর্মী সুজাউদ্দিন রুবেল। সরাসরি চলে যাব তার কাছে। রুবেল, রিচার্ড, যে 4 নম্বর সংকেত কক্সবাজারে দেখিয়ে যেতে বলা হয়েছে, তার কারণে কিন্তু গতকাল থেকে বৃষ্টিপাত হচ্ছে। আজও কিন্তু সকাল থেকে আমরা বৃষ্টিপাত লক্ষ্য করছেন যে এখানে সমুদ্রের ঢেউ কিন্তু যে উচ্চতায় প্রবাহিত হওয়ার কথা, এই যে 4 নম্বর সতর্ক সংকেতের কারণে কিন্তু উচ্চতাও বেড়ে গিয়েছে। এটি বৈরী হাওয়া, বিশেষ করে গতকাল হয়ে যাচ্ছে, কালকে সারাদিন মিলে প্রায় 80 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। আজও কিন্তু এই বৃষ্টিপাত অব্যাহত আছে। আমরা কক্সবাজার আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তা আব্দুর রহমানের সাথে কথা বলেছিলাম। তিনি যে বিষয়টি বলেছেন, এই বৃষ্টিপাত আরও 3 থেকে 4 দিন অব্যাহত থাকবে। নিম্নচাপটি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে, যার কারণে কিন্তু ভারী এবং জড়ো হাওয়া বয়ে যেতে পারে, যার ঘন্টায় গতিবেগ হতে পারে 50 থেকে 60 কিলোমিটার পর্যন্ত। তো আমরা এখন কক্সবাজার সমুদ্র সৈকতে অবস্থান করছি। যে দেখতে পাচ্ছেন যে সমুদ্রে যে বিশাল বিশাল ঢেউ কিন্তু আছড়ে পড়ছে, যেটি স্বাভাবিকের চেয়েও আমরা সমুদ্র সৈকতে যে জোয়ারের পানি 1 থেকে 2 ফিট উচ্চতায় প্রবাহিত হয়, তার থেকে আরও 3 থেকে 4 ফিট উচ্চতায় প্রবাহিত হতে লক্ষ্য করছি। যেটি এখন ভাটা চলছে, ভাটার মধ্যেও কিন্তু জোয়ারের পানির উচ্চতা বেড়েছে। অন্যদিকে আমরা আসলে যেখানে আছে সাপ্তাহিক ছুটির দিন, যেখানে বিপুল সংখ্যক পর্যটক সকাল 6টা থেকে সমুদ্র সৈকতে দেখতে পাই, কিন্তু আজকে সেটি আমরা দেখতে পাচ্ছি না। আজকে পুরো সৈকত জুড়ে কিন্তু পুরো সৈকতই শূন্য এবং এখানে এখনো পর্যন্ত লাইফগার্ড কর্মী কিংবা ট্যুরিস্ট পুলিশ আমরা এখনো দেখতে পাইনি। সব কিছু মিলিয়ে বলা যায় যে কক্সবাজারে যে দুর্যোগপূর্ণ আবহাওয়া, এই দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে কিন্তু একটি যে পর্যটকের আনাগোনা সেটি নেই বললেই চলে। অন্যদিকে আমরা যে বিষয়টি বলতে পারি যে সাগরে কক্সবাজার থেকে সেন্ট মার্টিন নৌ রুটে যে পর্যটকবাহী যে জাহাজ চলাচল করে, সেই জাহাজটিও বন্ধ রয়েছে, যার কারণে কিন্তু সেন্ট মার্টিনে আটকা পড়েছে প্রায় 4.5 শতাধিক পর্যটক, যারা বৃহস্পতিবার গেলেও বৃহস্পতিবার ফিরতে পারেনি, যার কারণে বৃহস্পতিবার যে জাহাজটি না যাওয়ার কারণে কিন্তু তারা ফিরতে পারেনি। এছাড়াও আজকেও কিন্তু জাহাজটি কক্সবাজার থেকে ছেড়ে যায়নি। তবে প্রশাসন যেটি বলছে, আগামী 2-1 দিন যদি এই অবস্থা বিরাজ করে কিংবা সংকেত থাকে, তাহলে কক্সবাজার থেকে যে সেন্ট মার্টিনগামী যে জাহাজটি সেটি যাবে না। পরবর্তীতে আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হলে তখন কিন্তু জাহাজটি গিয়ে পরবর্তীতে যারা পর্যটকরা রয়েছেন তাদেরকে ফিরিয়ে আনবেন। অন্যদিকে এই পর্যন্ত কক্সবাজার যে সেন্ট মার্টিনের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রয়েছে নূর আহমেদ, নূর আহমেদ যেটি বলেছেন যে 4.5 শতাধিক পর্যটক সেন্ট মার্টিনে আটকা পড়েছে, তাদেরকে তারা সার্বক্ষণিক সাহায্য সহযোগিতা করে যাচ্ছেন এবং যেখানে থাকা খাওয়ার ব্যবস্থা রয়েছে সেখানেও অর্ধেকাংশে কমিয়ে এনেছে বলে আমাদেরকে জানিয়েছেন। আমরা
আজকেও কিছুক্ষণ আগেও পর্যটক শূন্য দেখলো, কিন্তু এখন আমরা কয়েকজন পর্যটক দেখতে পেয়েছি, মাত্র 3 থেকে 4 জন, তাও তারা আবার পুনরায় ফিরে যাচ্ছে। আমরা হোটেল মালিকদের সাথেও কথা বলেছি, তারা বলেছে যে অনেক সংখ্যক পর্যটক কিন্তু কক্সবাজারে বেড়াতে এসেছে, তারা বৈরী আবহাওয়ার কারণে সৈকতে কিংবা নানা পর্যটন স্পটগুলোতে তারা ঘুরতে যেতে পারছে না, যার কারণে কিন্তু তারা হোটেলের মধ্যে অবস্থান করছে। আর আসলে কক্সবাজারে বাতাসের গতিবেগটা সকাল থেকে অনেকটা কম ছিল, কিন্তু এখন সেটি বেড়ে চলেছে। আপাতত আমরা যে আবহাওয়া যেটি বলছে যে আগামী 2-1 দিন কিন্তু এই ধরনের আবহাওয়া পরিস্থিতি বিরাজ করতে পারে। তো সজল, এই ছিল আমার কাছে কক্সবাজার থেকে আবহাওয়া পরিস্থিতির সর্বশেষ। বঙ্গোপসাগরে নিম্নচাপটি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে, তারই সবশেষ খবরাখবর জানাতে কক্সবাজারের লাবণী পয়েন্ট থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী সুজাউদ্দিন রুবেল। গভীর নিম্নচাপের প্রভাবে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হচ্ছে। এই মুহূর্তে আমরা চলে যেতে চাচ্ছি ময়মনসিংহের সার্কিট হাউস মাঠে আছেন আমাদের সহকর্মী হারুনুর রশিদ, সরাসরি চলে যাব তার কাছে। হারুন। ময়মনসিংহে গত রাত থেকেই গুড়ি বৃষ্টি হচ্ছে একটানা, এবং যে বৃষ্টি আমরা মধ্যরাত থেকে শুরু হয়েছে সেই বৃষ্টি এখনও চলছে, এবং এই গুড়ি বৃষ্টির কারণে এখানে মানুষজন চলাফেরা করতে বা তাদের যে দৈনন্দিন কাজ সেই কাজ করতে সমস্যায় পড়েছেন, এবং নির্ধারিত যে বিভিন্ন প্রোগ্রাম বা অনুষ্ঠান ছিল বা যাদের যে কাজ ছিল সেই কাজ আসলে সেই শিডিউলগুলো নষ্ট হয়ে গেছে। আমরা এই মুহূর্তে আছি ময়মনসিংহ নগরীর টাউন হল মোড় এলাকায়, এখানেও গুড়ি বৃষ্টি হচ্ছে, এবং আমরা অন্যান্য সময় এই জায়গাটিকে যে অবস্থা থাকে, দোকানপাটগুলো খোলা থাকে এবং এই যানবাহন, রিক্সা, অটোরিক্সা সহ অন্যান্য যানবাহনে পরিপূর্ণ থাকে, কিন্তু মানুষজনেরও বেশ ভিড় থাকে এই সময়টাতে। কিন্তু এখন একেবারেই দেখা যাচ্ছে যে শুনশান নীরবতা এবং ফাঁকা জায়গা, এখানে মানুষজনের অবস্থা ঠিক সেভাবে নেই। যেমন আমরা এখানে সকালে এখানে একটি সাইকেল র্যালি হওয়ার কথা ছিল, এই ধর্ষণ, মাদক এবং শিশুশ্রমের বিরুদ্ধে এই টানা বৃষ্টির কারণে সেই প্রোগ্রামটি বাতিল করা হয়েছে, এবং বাতিল হওয়ার কারণে এই প্রোগ্রামটি আর হয়নি। অর্থাৎ এই ময়মনসিংহ নগরীর বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করার কথা ছিল সচেতনতামূলক বার্তা নিয়ে, সেটি হচ্ছে না। আর আমরা যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে ময়মনসিংহের জয়নুল পার্কে যাওয়ার একটি রাস্তা। এই সময়টাতে নগরের প্রচুর মানুষ যারা হাঁটতে যান, প্রাত ভ্রমণ করতে যান, তারা আসলে এই জায়গাটি ব্যবহার করে থাকেন এবং মানুষ স্রোতের মতো এই জয়নুল পার্কে যেতে থাকে। কিন্তু আজকে আসলে সেই অবস্থা নেই। যে 2-1 জন আসছেন ছাতা নিয়ে প্রাত ভ্রমণ করার জন্য, তারা আসলে সামান্য হাঁটাহাঁটি করেই আবার বিভিন্ন যানবাহনে করে অর্থাৎ রিক্সায় চড়ে তাদের গন্তব্যে ফিরে যাচ্ছেন। এবং এই আমরা আবহাওয়া অফিসের সাথে কথা বলেছিলাম, তারা যেটি বলছে যে এই সাগরে গভীর নিম্নচাপের কারণে যে লঘু চাপের সৃষ্টি হয়েছে, যার কারণে সারা দেশেই এইরকম বৃষ্টিপাত হচ্ছে, এটি আরও 1 দিন অব্যাহত থাকতে পারে বলে আমরা জানতে পেরেছি। এবং এই বৃষ্টির কারণে যদি বলি যে সাধারণ মানুষের দুর্ভোগ হচ্ছে, যারা তাদের প্রয়োজনীয় গন্তব্যে যেতে পারছেন না, প্রয়োজনীয় যানবাহন পাচ্ছেন না, গুটি কয়েক রিক্সা এবং অটোরিক্সা চলাচল করছে, যার কারণে আমরা নগরীর বিভিন্ন জায়গায় দেখেছি মানুষজন দাঁড়িয়ে অপেক্ষা করছেন কোনো যানবাহন না পেয়ে তাদের যে গন্তব্য সেই গন্তব্যে যেতে পারছেন না, যার কারণে মানুষ দুর্ভোগের মধ্যে পড়েছেন। তবে একটি বিষয় বলে রাখছি যে এই বৃষ্টির কারণে যে ফসলের গুড়ি বৃষ্টি হওয়ার কারণে ফসলের ব্যাপক ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে যেমন কয়েকদিন আগে টানা বর্ষণ এবং সাম্প্রতিক সময়ের যে বন্যা হয়েছে, এই বন্যার কারণে বিশেষ করে শাকসবজির অনেক ক্ষতি হয়েছে, এবং এই শাকসবজির ক্ষতি হওয়ার কারণে শাকসবজির দামও কিন্তু বেড়ে গেছে। এখন আবার যেভাবে এই বৃষ্টি শুরু হয়েছে, গতকাল থেকে বৃষ্টিপাত হচ্ছে, এই বৃষ্টিপাতের মাত্রা যদি আরও বাড়ে তাহলে কিন্তু আরেক দফায় যে শাকসবজি সেগুলোর ক্ষতিগ্রস্ত হবে এবং সেগুলোর দাম বেড়ে যাওয়ার একটা আশঙ্কা রয়েছে। এবং এখানে যারা চাষি আছেন, যারা সবজি চাষ করেছেন, অর্থাৎ বৃষ্টির পরে গত কয়েকদিন আগের টানা বর্ষণ এবং বন্যার পরে যারা আবার নতুন করে সবজির আবাদ করেছেন, তারা কিন্তু বিপর্যয়ে পড়বেন বলে আমরা জানতে পেরেছি। এবং কৃষি বিভাগের যারা আছেন তারাও বলছেন যে এই বৃষ্টিপাত যদি অব্যাহত থাকে তাহলে নতুন করে আবার যারা সবজি চাষি তারা ক্ষতিগ্রস্ত হতে পারেন। তো
এখানে যে বৃষ্টির কারণে যে সাধারণ মানুষের দুর্ভোগ হচ্ছে, সেই দুর্ভোগ আসলে যদি বৃষ্টি না কমা পর্যন্ত অব্যাহত থাকবে। তো এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে বৃষ্টিপাতের সর্বশেষ খবর। গভীর নিম্নচাপের প্রভাবে সারা দেশেই থেমে থেমে বৃষ্টি হচ্ছে, আর তারই খবরাখবর জানাতে ময়মনসিংহের টাউন হল মোড় থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী হারুনুর রশিদ। ঠাকুরগাঁওয়ে আগাম জাতের ধান কাটা শুরু হয়েছে। গতকাল সকালে কৃষি বিভাগ সুখানপুকুরি ইউনিয়নে আনুষ্ঠানিকভাবে একে ধান কাটার আয়োজন করে। কৃষি বিভাগ জানায়, আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউটের আওতায় ও RDRS বাংলাদেশের সহযোগিতায় বিনা ধান 17 আগাম জাতের ধান উৎপাদনে কৃষকদের উদ্বুদ্ধ করা হয়। এই জাতের ধান 110 দিনে কাটা হয়। 1 বিঘা জমিতে উৎপাদনে কৃষকের খরচ হয় 7 থেকে 7,500 টাকা। এতে ধান পাওয়া যাবে 17 থেকে 18 মণ। ফলে কৃষকরা ধান উৎপাদনের পরও অন্য ফসল উৎপাদনের সুযোগ পাচ্ছে। দেশের উত্তরাঞ্চলে ভোরে প্রচুর কুয়াশা ঝরলেও এখনও শীতের আগমনী বার্তা নেই প্রকৃতিতে। অন্যান্য বছর এই সময় শীতের বিস্তার শুরু হলেও এবার অনুভূত হচ্ছে তীব্র গরম। প্রচুর বৃষ্টি ও বন্যা হওয়ায় এবছর শীত জেঁকে বসার সংখ্যা কম বলে জানিয়েছে আবহাওয়া অফিস। রতন সরকারের রিপোর্ট আর ছবি তুলেছেন তারিকুল ইসলাম। ঘন কুয়াশায় ঠিকই ঢাকা পড়েছে সূর্য ওঠা ভোর। শেষ হেমন্তের বাড়ন্ত ধানের ছড়ায়, ঘাসের ডগায়, বাঁশের পাতায় কিংবা বুনো ফুলের পাপড়ি ছুঁয়ে মুক্ত দানার মতো ঝুলছে জমাট বাঁধা শিশির বিন্দু। বেশ খানিকটা বেলা গড়িয়ে সূর্যের আলো এসে পড়লে সেই বিন্দু বিন্দু জল ঝিকিমিকি আলো ছড়িয়ে সৃষ্টি করছে এক ভিন্ন ব্যঞ্জনা। এমন দিনে আবিরের মতো করে হিম হিম অনুভূতি গায়ে মাখতে ভেজা ভেজা ধান খেতে আলের ওপর নগ্ন পায়ে শিশুরা। কিন্তু এবার শীত মোটেও অনুভূত হচ্ছে না অন্যান্য বছরের মতো। 2-4 দিন ধরে কুয়াশা পড়তেছে, কিন্তু ঠান্ডা লাগে না। গত বছরে এই সময় অবস্থা মানে কেতা কম্বল দিয়ে ঘুম পড়া লাগতো। এই বছরে এখনো প্রচণ্ড গরম, আর ফ্যান ছাড়া ঘুম পড়া যায় না। বিশেষজ্ঞরা তো বলতেছেন যে শীত নাকি এবারে খুব আসবে এবং এই শীতে করোনার পরিস্থিতিও প্রকট আকার ধারণ করবে। শীত বলতে আমরা কিছুই দেখতেছি না, কারণ শীতের কোনো চিহ্নই আমরা পাচ্ছি না। সে এত গরম, এখনও রাত্রে ফ্যান ছাড়া আমরা ঘুমাইতে পারি না। অতিবর্ষণ ও বন্যার কারণে এখনও খালবিল জলাশয় পানিতে ভরা, তাই বেশি জলীয় বাষ্পে কুয়াশা বেশি হচ্ছে। একই কারণে এবারের শীতের তীব্রতা কম হবে বলে মনে করছেন আবহাওয়াবিদ। খালবিল নদী নালায় প্রচুর পরিমাণে পানি আছে, সেই পানিটা থেকে জলীয় বাষ্পটা পাওয়া যাচ্ছে, যে কারণেই কিন্তু শেষ রাতের দিকে কুয়াশাটার পরিমাণ বেড়ে যাচ্ছে। বর্ষায় দুনো শীত একটা কথা আছে, যেহেতু বৃষ্টি এবার বেশি হয়েছে, সেই হিসাবে ঠান্ডাটা স্বাভাবিক বা একটু কম থাকতে পারে। উনো বর্ষায় দুনো শীত, অর্থাৎ অল্প বৃষ্টি হলে সে বছর প্রচুর শীত পড়ে, এমন একটি প্রবাদ চালু থাকলেও অবশ্য বেশি বৃষ্টিতে কম শীত এমন কোনো প্রবাদের প্রচলন নেই। রতন সরকার, সময় সংবাদ, রংপুর। নাটোরে 95 বছরের এক বৃদ্ধের সঙ্গে 80 বছরের এক বৃদ্ধার বিয়ে হয়েছে। এতে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নবদম্পতির মধ্যে বইছে আনন্দ। বৃদ্ধ বয়সে সুখ দুঃখে একে অপরের পাশে থাকতেই বিয়ে করা হয়েছে বলে জানান নবদম্পতি। আল মামুনের পাঠানো তথ্য, ছবি নিয়ে রিপোর্ট। 4 ছেলে ও 3 মেয়ে থাকলেও স্ত্রী মারা যাওয়ায় বৃদ্ধ বয়সে একাকিত্বে ভুগছিলেন নাটোর সদর উপজেলার পূর্ব ডাঙ্গাপাড়া গ্রামের আহাদ আলী মণ্ডল। একই সঙ্গে ছেলেমেয়েরা নিজেদের পরিবার নিয়ে ব্যস্ত থাকায় বৃদ্ধ বয়সে নিজেকে দেখভাল করার জন্য বিয়ের আগ্রহ প্রকাশ করেন 95 বছরের এই বৃদ্ধ। অবশেষে গত বুধবার রাতে 50,650 টাকা দেনমোহর ধার্য করে আহাদ আলী মণ্ডলের সঙ্গে পুকুরডাঙ্গা গ্রামের বিধবা 80 বছরের আমেনা বেগমকে বিয়ে দেন পরিবারের সদস্য ও এলাকাবাসী। আমি খুশি মনে বিয়ে হয়েছি। আমি কাজ করতে আর কামে পারি না, আমার বেটা পুত নাই, আমার 2টা মেয়ে আছে, বিয়ে শাদী হয়ে গেছে। আমি 10 জনে আমি বিয়ে হয়েছি। ছেলে মেয়ে সব বড় হয়ে গেছে, তারা ভাত খাওয়ার দেয় না। আমার মধ্যে আমার পরিবার মারা গেল, বাবা মারা যায়। আমি আবার দ্বিতীয় কাজ করেছি, দেশের লোক আমাকে সবাই ভালো বলে একটা কাজ করে দিচ্ছে আমাকে। আমার রান্না বাড়া খাইতে পারে না, যার জন্য আমার ভাই সারে লাগিয়ে ফুর্তি আমত করে বিয়ে দিয়ে দিল। 12 হচ্ছে বউ মরে গেছে,
ওই চাষিরও স্বামী মরে গেছে, এখন ধরো বৃদ্ধ মানুষ, এরা চলে খাওয়া লাগবি, তো তখন এরও কোরআন দেওয়ারা কষ্ট। নন্দারে দেখশোনা করে কেডা, সেই জন্য আমার নন্দারে খুশি মনে আমরা বিয়ে দিয়ে আনিছি। নববধূ ও বর বয়স্ক ভাতার আওতায় রয়েছেন বলে জানান স্থানীয় জনপ্রতিনিধি। যে কয়দিনই আসো তুমি অর্ডার দেখবা, তোমার ও দেখবো, এই করে দিনটা কাটাও। কর্ম ওই যে 2 দিনের বয়স্ক ভাতা করে দিছি আমি। 8 বছর আগে মারা যান আমেনা বেগমের স্বামী। 2 মেয়ে ও নাতি নাতনি থাকলেও তিনিও ছিলেন নিঃসঙ্গ। আর 6 মাস আগে মারা যান আহাদ আলী মণ্ডলের স্ত্রী। সময় সংবাদ, নাটোর। করোনায় আক্রান্ত ইতালির অবস্থা ক্রমেই জটিল আকার ধারণ করছে। দেশব্যাপী 2 সপ্তাহের লকডাউনের চিন্তা করছে সরকার। পরিস্থিতি অবনতির কথা স্বীকার করে প্রধানমন্ত্রী বলেছেন, সংকটময় সময় পার করছে ইতালি। রোম থেকে জুমানা মাহমুদের রিপোর্ট। করোনা ভাইরাসে আবারও আগের অবস্থানে ফিরে যাচ্ছে ইতালি। প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। আক্রান্তে অতীতের সব রেকর্ড ভেঙেছে ইতালি। এদের মধ্যে বহু বাংলাদেশিও রয়েছে। এই অবস্থায় সরকার নতুন করে দেশব্যাপী 2 সপ্তাহের জন্য লকডাউন দেওয়ার চিন্তা করছে। এরই মধ্যে শুক্রবার থেকে রাজধানী রোম সহ লাৎসিও বিভাগ এবং আরও বেশ কটি শহরে রাত 12টা থেকে ভোর 5টা পর্যন্ত কারফিউ জারি করা হয়েছে। নতুন করে লকডাউন হলে ব্যবসায়িকভাবে আবারও ক্ষতির শিকার হবেন বলে মনে করছেন প্রবাসী বাংলাদেশিরা। আমাদের সবারই আরো বেশি সতর্ক হওয়া দরকার এবং নিজের বিষয়ে সচেতন হওয়া দরকার। আবারও যদি গভর্নমেন্ট লকডাউন দেয় তাহলে আমরা বিশালভাবে ক্ষতিগ্রস্ত হব ব্যবসায়িকভাবে। গেল একদিনে 26,000-এর বেশি মানুষ নতুন করে আক্রান্ত হয়েছেন। মারা গেছেন 136 জন। শীতের তীব্রতা বাড়ার সাথে সাথে আক্রান্তের গতিও ঊর্ধ্বমুখী হচ্ছে। ইতালির রোম থেকে জুমানা মাহমুদ, সময় সংবাদ। এদিকে একদিনে 11,000-এর ওপর সংক্রমণ, সেই সাথে 40 জনের মৃত্যু জার্মানিকে স্মরণ করিয়ে দিচ্ছে প্রথম দিকের করোনার সংক্রমণকে। অব্যাহত সংক্রমণের কারণে প্রতিবেশী দেশগুলোকেও ঘোষণা করা হয়েছে ঝুঁকিপূর্ণ দেশ হিসাবে। জার্মানি বার্লিন থেকে বিটু বড়ুয়ার রিপোর্ট। এ যেন মরার উপর খাড়ার ঘায়ের মতো বিষয়। চলতি বছরের শুরু থেকেই প্রাণঘাতী করোনার ভয়াবহ সংকট ও পরিস্থিতি থেকে উত্তরণে জার্মানির যে মন্ত্রীর উপর গণমানুষের আস্থা ছিল সবচেয়ে বেশি, সে স্বাস্থ্যমন্ত্রী ইয়েন্স স্পানো করোনায় আক্রান্ত হয়ে কোয়ারেন্টাইনে গেছেন। অথচ করোনার এই দ্বিতীয় ঢেউয়ে রাষ্ট্রের এই গুরুত্বপূর্ণ মানুষটির দরকার ছিল সবচেয়ে বেশি। এমন পরিস্থিতিতে সাধারণ জার্মানদের উদ্বেগ বেড়েছে অনেকখানি। কি আর বলবো, যে মানুষটার এখন সবচেয়ে প্রয়োজন বেশি সে আমাদের স্বাস্থ্যমন্ত্রী ইয়েন্স স্প্যান করোনা পজিটিভ। ভয় সেখানে না, তিনি যে অন্যান্য মন্ত্রী বা মন্ত্রণালয়ের লোকদের সাথে মিশেছেন তাদের কি হবে তাই ভাবছি। যতদিন তিনি সুস্থ না হচ্ছেন আমার মতে ততদিন তিনি যেন কোয়ারেন্টাইনে থাকেন। সাথে সাথে তিনি যাদের সাথে মিশেছেন তাদেরকে টেস্ট করানো উচিত বলে মনে করি। সর্বোপরি সবাইকে সংক্রমণ থেকে বাঁচতে আরো দায়িত্বশীল হওয়ার বিকল্পও দেখছি না। এই মুহূর্ত থেকে জার্মানির বাইরে ছুটি কাটাতে বা ঘুরতে না যাওয়ার পরামর্শ বিশেষজ্ঞদেরও। এখন থেকে সবাইকে খুবই সাবধানে থাকতে হবে। এমন পরিস্থিতিতে শান্ত থাকারও কোনো বিকল্প দেখছি না। জার্মানিতে বসবাসরত সবাইকে বলবো, আপনারা যতটা সম্ভব পরিবারের সঙ্গেই থাকুন, পরিবারকে সময় দিন। এই অবস্থায় জার্মান ভাইরোলজিস্টরা হুঁশিয়ারি দিয়ে বলছেন, চলতি মাসের শুরু থেকেই জার্মানি সহ ইউরোপের তাপমাত্রা কমে আসায় ক্রমশ ভয়ঙ্কর হয়ে উঠছে কোভিড-19। তাই যে কোনো উপায়ে সুরক্ষা বিধি না মানলে এই ভাইরাসের তাণ্ডব থেকে বাঁচা অসম্ভব। জার্মানির আশেপাশে সবগুলো দেশেই সংক্রমণের মাত্রা ছাড়িয়ে যাওয়ায় শেষ পর্যন্ত জার্মানিও তার প্রতিবেশী বন্ধুরাষ্ট্র অস্ট্রিয়া, সুইজারল্যান্ড এবং পোল্যান্ডকে ঝুঁকিপূর্ণ দেশ হিসেবে ঘোষণা করেছে, যেটি অবশ্যই সম্পর্কের ক্ষেত্রে অশনি সংকেত বলছেন জার্মান বিশেষজ্ঞরা। জার্মানির বার্লিন থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ। ফ্রান্সে নতুন করে 18টি অঞ্চলে কারফিউ জারি। এ নিয়ে দেশটির 54টি অঞ্চলে কারফিউ জারি করা হলো। করোনা দ্বিতীয় ধাপের সংক্রমণ রুখতে ফ্রান্সের প্রতিবেশী দেশগুলোতেও নানা বিধিনিষেধ আরোপ করা হয়েছে। বেলজিয়ামে 4 সপ্তাহের জন্য বার রেস্টুরেন্ট বন্ধর ঘোষণা করেছে সে দেশের সরকার। আর করোনা সংক্রমণ অনেক বেড়ে যাওয়ায় প্রবাসী বাংলাদেশিরা রয়েছেন নানা দুশ্চিন্তার মধ্যে। ফ্রান্সের প্যারিস থেকে আরও জানাচ্ছেন লুৎফুর রহমান বাবু। করোনার দ্বিতীয় ধাপের সংক্রমণ অনেক বেশি বেড়ে যাওয়ায় ফ্রান্সের প্রতিবেশী দেশগুলিতেও জারি করা হয়েছে নানা বিধিনিষেধ। এ সময় প্রধানমন্ত্রী আরও বলেন, আগামী দিনে করোনা প্রতিরোধে দেশটির সরকার আরও কঠিন পদক্ষেপ নিতে পারে। এদিকে প্রধানমন্ত্রীর এই বক্তব্যের পর অনেকেই মনে করছেন ফ্রান্স হয়তোবা আবারও লকডাউনের দিকেই যাচ্ছে।
করোনার দ্বিতীয় ধাপের সংক্রমণ রুখতে ফ্রান্সের 54টি ডিপার্টমেন্টে বর্তমানে রাত 9টা থেকে 6টা পর্যন্ত কারফিউ বলবৎ থাকছে। সংক্রমণ রুখতে বেলজিয়ামে 4 সপ্তাহের জন্য বার রেস্টুরেন্ট বন্ধের ঘোষণা করেছে কর্তৃপক্ষ। আর দেশটিতে বসবাসকারী প্রবাসী বাংলাদেশিরা আবারও সংক্রমণ বেড়ে যাওয়ায় তাদের উদ্বিগ্নতা আর দুশ্চিন্তার কথা জানিয়েছেন। বেলজিয়ামে এখন আবার করোনা ভাইরাস আক্রান্তের সংখ্যা অনেকটাই বেড়ে গেছে। মধ্যখানে অনেকটাই কমে আসছিল, এখন আবার বেড়ে গেছে। আক্রান্তের সংখ্যা, মৃতের সংখ্যা দুটোই দিন দিন বাড়তেছে। ফুডিং ব্যবসা বা অন্যান্য ব্যবসাগুলো যদিও খোলা থাকে, কিন্তু ব্যবসার পরিস্থিতি তেমন একটা ভালো না। সবাই আতঙ্কের ভিতরে আছে কি হতে যাচ্ছে। এদিকে কারফিউ শুরু হওয়ার পর রাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মুখোমুখি হয়েছেন 33,000-এরও বেশি মানুষ। আর সঠিক প্রমাণপত্র প্রদর্শন করতে না পারার কারণে কারফিউ ভঙ্গের দায়ে 5,000-এর কাছাকাছি মানুষকে জরিমানা করেছে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ফ্রান্সে একদিনে করোনায় আক্রান্তের নতুন রেকর্ড হয়েছে। 24 ঘন্টায় দেশটিতে আক্রান্ত হয়েছেন 40,000 মানুষ। আর পরিস্থিতি দিনে দিনে যেদিকে যাচ্ছে তাতে করে আবারও ফ্রান্সে লকডাউন হবার সম্ভাবনা রয়েছে, এমনটাই মনে করা হচ্ছে। কমল উসমান বাবু, সময় সংবাদ, প্যারিস। কাতারে করোনায় সাফল্য দেখাচ্ছে জাপানের দেওয়া ওষুধ। দেশটির উদ্ভাবিত ওই ওষুধ সেবনে অনেক করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়ে উঠেছেন বলে দাবি করেছে কাতার সরকার। ওষুধটি আবিষ্কারের পর শুধুমাত্র বন্ধু রাষ্ট্র কাতারকে 1 লাখ পিস দিয়েছে বলে জানিয়েছেন কাতার সেনাবাহিনী। কাতার প্রতিনিধি আনোয়ার হোসেন মামুনের তথ্য, ছবি নিয়ে রিপোর্ট। কাতারে করোনায় আক্রান্ত রোগীদের জন্য 1 লাখ করোনা ওষুধ উপহার দিয়েছে বন্ধু রাষ্ট্র জাপান। ওষুধটি আবিষ্কারের পর কোনো দীর্ঘমেয়াদী প্রক্রিয়ায় না গিয়ে বাস্তবতার সক্ষমতার পরীক্ষার দিকে জোর দিয়েছে দেশটি। ওষুধটি ব্যবহারের ফলে অনেক করোনায় আক্রান্ত রোগী সুস্থ হয়ে উঠেছেন বলে জানিয়েছে কাতার সরকার। আমি কাতারে অবস্থান করাতে এবং কর্মসূচিতে থাকার কারণে ইনশাল্লাহ আমিও হয়তো এর সুযোগ সুবিধা এবং সুফল পাবো। এই জন্য আমি জাপানকে ধন্যবাদ জানাই। জাপান তাদের নিজের উদ্যোগে প্রায় 1 লক্ষ ওষুধ কাতারকে দিয়েছে, যেটা দিয়ে আমাদের বাংলাদেশেরও উপকার হবে এবং কাতারে যারা আছে তারা তো অবশ্যই উপকৃত হবে। এটা অনেক বিশাল একটা উপহার, এটা আমরা জাপান গভর্নমেন্টকে, সরকারকে ধন্যবাদ জানাই। দেশটির সরকার বলছে ওই ওষুধটি ব্যবহারের ফলে প্রায় 1,500-এর বেশি করোনা আক্রান্ত মুমূর্ষু রোগী সুস্থ হয়ে উঠেছেন। কাতারে এ পর্যন্ত 1,30,000-এর বেশি মানুষ করোনা আক্রান্ত হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়ে উঠেছেন 1,27,000-এর বেশি মানুষ। মারা গেছেন 35 বাংলাদেশি সহ 228 জন। সময় সংবাদ, দোহা, কাতার। এবার শারদীয় দুর্গোৎসবের খবর। শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। নবপত্রিকা স্নান আর বিহিত পূজার মধ্য দিয়ে শুরু হবে আনুষ্ঠানিকতা। সন্ধ্যায় আরতি দান। এই মুহূর্তে রাজধানী ঢাকেশ্বরী মন্দিরে আছেন সহকর্মী মৌসুমী মৌ। বিস্তারিত জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মৌ। রিচার্ড, শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আছে এবং মহাসপ্তমীর যে আনুষ্ঠানিকতা সেটি কিন্তু ইতিমধ্যে শুরু হয়েছে ঢাকেশ্বরী জাতীয় মন্দির প্রাঙ্গণে। আমি যদি দেখাতে চাই একটু পেছনে, আজকে যে মূল মণ্ডপ সেখানে কিন্তু এতদিন পর্যন্ত বেলতলাতে পুজো হচ্ছিল। একটু ছোট করে বলে রাখি, মহালয়ার মধ্য দিয়ে বেলতলাতে ঘট স্থাপন করা হয়েছিল। তারপর মহাপঞ্চমীতে বোধনের মধ্য দিয়ে ঘটে প্রাণ সঞ্চার করা হয়েছিল। ষষ্ঠীতে আমরা গতকাল যেটা দেখছিলাম, মহাষষ্ঠীতে সেখানে ঘট প্রতিস্থাপন করা হয়েছে। ঘটে চণ্ডী পাঠের মধ্য দিয়ে ঘটের চণ্ডীর প্রাণ প্রতিষ্ঠা করা হয়েছে এবং গতকালই সর্বশেষ বেলতলার পুজো। আজকে ষষ্ঠীর সন্ধ্যায় অধিবাসের মধ্য দিয়ে সেই ঘট, সে মঙ্গল ঘটগুলো যেগুলো এতদিন বেলতলাতে ছিল সেগুলো প্রতিমার সামনে স্থাপন করা হয়েছে এবং আমরা আজকে থেকে প্রতিমাকে পূজা করা হবে। তো আমরা দেখতে পাচ্ছিলাম দেবী দুর্গা, লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ, তারা তো রয়েছেনই। মা দুর্গার আসলে অনেক রূপ, অনেক নাম তার ভক্তদের কাছে। তিনি তো দেবী দুর্গতি নাশিনী, মা দুর্গা তো রয়েছেনই, তাছাড়া তিনি উমা, তিনি ভুবনকে রক্ষা করেন বলে ভুবনেশ্বরী, তিনি জগদ্ধাত্রী। তারপর তিনি অসুরকে যে রূপে তিনি অসুরকে বধ করেছিলেন সেটি সবচেয়ে রুদ্র মূর্তি যেটা দেবী দুর্গার, সেটি হচ্ছে চণ্ডী। এ কারণে দেবী দুর্গা পূজার আগে চণ্ডী পূজা করা হয়, কারণ সমাজে ধারণা করা হয় যত অসুর এবং যা কিছু অশুভ সবকিছুকে নাশ করার জন্য ভক্তদের আহ্বানে সাড়া দিয়ে দেবী দুর্গা মূর্তি আহ্বান করেন। মা চণ্ডী রূপে তিনি অসুর নিধন করে থাকেন। আমরা দেখতে পাচ্ছিলাম ঢাকেশ্বরী জাতীয় মন্দির প্রাঙ্গণে
এখানে আসলে আমরা ঢাকনিতে দেখতে পাচ্ছি শাক ঢাক নিয়ে উদযাপনের প্রস্তুতি তো রয়েছেই, সবসময় থাকে, তো ভক্তদের সংখ্যা নেই বললেই চলে, খুব কম। এবং এখনো পর্যন্ত আসলে সেভাবে কাউকে সমবেত হতে দেখা যায়নি। মন্দিরের যারা পুরোহিত, যারা কাজ করবেন, সেবক, তারা সবাই চলে এসেছেন এবং উপচার প্রস্তুত করছেন। এখনো পর্যন্ত কিন্তু মূল পূজা শুরু হয়নি, পূজা শুরুর যে আনুষ্ঠানিকতা সেগুলো চলছে। আমরা দেখতে পাচ্ছিলাম যে দেবীকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়েছিল কেবল কিছুক্ষণ আগে। আর আজকে তো সপ্তমীর যেটা মূল কাজ, এটা আমি সবসময় বলি যে প্রত্যেকটা দিনের একটা আলাদা আলাদা বিশেষত্ব থাকে আর কি। যেমন গতকালকে ষষ্ঠী দিন চণ্ডীপাঠ করা হলো, বোধন পঞ্চমী দিন করা হলো, তো আজকে সপ্তমীতে চক্ষুদান করা হবে, যে দেবী দুর্গা, অসুর, লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ প্রত্যেককে আলাদা করে চক্ষুদান করা হবে এবং প্রত্যেকের মধ্যে প্রাণের সঞ্চার করা হবে। একটা ফুল দিয়ে সেটি করা হয় এবং সেটা তো আমরা পরবর্তীতে বলবো যখন করবে। আর অষ্টমীতে তো আমরা জানি কুমারী পুজো, যেটা এবার হচ্ছে না, সবচেয়ে বিশেষত্ব, এবং সন্ধ্যায় সন্ধি পুজো, হাজার দ্বীপ জ্বালিয়ে উদযাপন করা হয়, অন্ধকার দূরীভূত হয় এমন প্রত্যাশা, এমন কামনা করেন আর কি ভক্তরা দেবীর কাছে। এবং নবমীর নবপত্রিকা স্থাপন, 9টি উপকরণে দেবীর পূজা করা হয়। এটি নবপত্রিকা, মানে দেবী হচ্ছে প্রকৃতিরই একটা অংশ। আমরা তো জানি যে শরতের শারদিয়া এবং বসন্তের বাসন্তী, মূল পূজা কিন্তু বসন্তের বাসন্তী, আর সেখান থেকে হচ্ছে আমরা আনন্দময়ীও বলে থাকি। আর দেবতা ভগবান শ্রী রামচন্দ্র তিনি রাবণকে বধ করার জন্য অসুরের সাহায্য প্রার্থনা করেছিলেন, তো সে শরৎকালে আহ্বান করেছিলেন। তো তিনি অসুরকে কোনোভাবে, তিনি এত বেশি পরাক্রমশালী ছিলেন রাবণ, কোনো মতে তাকে পরাস্ত করা যাচ্ছিল না, তো তিনি দেবীর সাহায্য প্রার্থনা করেছিলেন এবং দেবীরকে পুজো দিয়ে 108টা নীলপদ্মে তাকে তুষ্ট করেছিলেন। সেই 108টা নীলপদ্মে কিন্তু দেবী এখনো পর্যন্ত মূর্তি পূজিত হন এবং সেই অকালে পূজিত হয়েছিলেন বলে, মানে বসন্তকালের বাসন্তীকে যখন শরতে আবাহন করা হয়েছিল, তাই তিনি শরতের শারদিয়া, মানে একটা প্রকৃতির সাথে একটা দেবী দুর্গার সম্পর্ক রয়েছে। যেখান থেকে কথাটা বলছিলাম, মানে আমরা যে নবপত্রিকা বলি না, যে নবপত্রিকা এখানে একটা কলা গাছ থাকে, বেলতলাতে পূজা হয় এবং নবপত্রিকাতে হরিতকি আর হলুদ এমন 9টি উপকরণ, ধান, দুর্বা, মানে 9টি প্রকৃতির উপকরণ, মানে সবকিছুতে মনে হয় যে প্রকৃতির সাথে দেবী দুর্গার, মানে মানবীর কোথাও যেন একটা সম্পর্ক রয়েছে আর কি। সেটাও অত্যন্ত চমৎকার একটি বিষয়। আর কুমারী পুজো যেটা করে থাকে আর কি, অষ্টমীতে কুমারী পূজা করা হয়, কুমারীকে যে দেবী জ্ঞানে পূজা করা, মাতৃক জ্ঞানে পূজা করা, এর মধ্য দিয়ে কোথাও আসলে একটা, মানে আমাদের সমাজ ব্যবস্থারও যে বিষয়গুলো, মানে মেয়েদের যে আধুনিকায়ন বা তাদের যে সমাজে যে প্রতিষ্ঠা, সম অধিকার, সেই বিষয়গুলো অধিকায়নটা আর কি, সেটা ক্ষমতায়ন, সেটিও কিন্তু চলে আসে একভাবে, সেটিও প্রতিষ্ঠিত করে। আর আমরা দেখতে পাচ্ছিলাম শাক ঢাক সবকিছুর মধ্যে দিয়ে কিন্তু উদযাপন চলছে এবং প্রতিমার সামনে নানা উপচার প্রস্তুত রয়েছে, ধূপ, দীপ, গন্ধক, কর্পূর, এবং দুর্গাপূজা এটা বলা হয় রাজাদের পূজা বলা হতো আর কি। বিশাল অনেক উপকরণ লাগে, অনেকগুলো উপকরণ একসাথে জড়ো করে তারপর দুর্গাপূজা করতে হয়, মানে এলাহি ব্যাপার। আমরা দেখতে পাচ্ছিলাম অনেক ভক্ত সমবেত হয়েছেন এবং পুজোর প্রস্তুতি চলছে। আর এবার যে লগ্ন, প্রত্যেকটা পুজোর একটা লগ্ন থাকে, 9টা 57-র আগে পুজোতে বসতে হবে। হ্যাঁ, তারপর হলো পুজোর তো একটা উপচার থাকে, যেমন আজকে তো সপ্তমী কল্পারম্ভ, আমি তো বললামই প্রথমে যে আজকে প্রথমেই পুজোতে যাচ্ছে, যে ফুলের মালা দেখতে পাচ্ছিলাম, মালা দিয়ে প্রথমে দেবীদেরকে বরণ করা হয়, প্রত্যেককে আলাদা করে বরণ করা হবে, যেমন দেবতা কার্তিককে বরণ করা হবে, আর বাকিদেরকে তো ফুলের মালা দিয়ে বরণ করা হয়েছে। এরপরে চক্ষুদান করা হবে, এরপর প্রাণ সঞ্চার করা হবে, তারপর সপ্তমী কল্পারম্ভ, অর্থাৎ আজকের পুজো ঠিক করার আগে এটা হচ্ছে প্রতিজ্ঞা করা আর কি, আজকের দিনের পূজাটা আমি ঠিকঠাক মতো করব, সব উপচার মেনে, নির্দিষ্ট গঠন রীতি মেনে এবং সেই বিধিতে। সেই সপ্তমী কল্পারম্ভ প্রথমে করা হবে, এরপরে সপ্তমীর বিহিত পূজা করা হবে। বিহিত পূজা ষোড়শ পূজা যথারীতি, এবং প্রথমে আবাহন করা হয়, তারপরে মঙ্গল আরতি করা হবে, তারপরে ভক্তরা অঞ্জলি প্রদান করবেন, 3বার করে অঞ্জলি দেওয়া হয় সাধারণত, তারপরে অঞ্জলির পরবর্তীতে প্রসাদ বিতরণ করা হয়, তারপর হচ্ছে এরপর শেষ আর কি। এবং আমরা দেখতে পাচ্ছিলাম প্রস্তুত করা হচ্ছে, এবং এইভাবে এই যে 2টা কাঠি প্রস্তুত করা হচ্ছে, এই 2টা কাঠি দিয়ে আলাদা করে চক্ষুদান করা হয়। খুব সুন্দর আর কি, দৃশ্যটা দেখতে খুবই ভালো লাগে, যে কাঠির উপর একটি তুলি থাকে, তারপর সবাইকে চক্ষুদান করা হয় এবং চক্ষুদানের পরে প্রাণ সঞ্চার, এরপরে আবাহন, মানে সপ্তমী কল্পারম্ভ, তারপরে বিহিত পূজা, তারপর মঙ্গল আরতি, তারপর অঞ্জলি, তারপর প্রসাদ বিতরণ। তা আজকের দিনের যে আনুষ্ঠানিকতা সেটি শুরু হয়েছে এবং চলতে থাকবে।
সে পুরোটা বিষয় আপনাদেরকে জানাবো আর যতক্ষণ সঙ্গে আছি আর কি। আর এ ছিল সপ্তমীর পূজা প্রস্তুতির আনুষ্ঠানিকতা ঢাকা বিশ্ববিদ্যালয় জাতীয় মন্দির প্রাঙ্গণ থেকে এখনো পর্যন্ত আমার কাছে থাকা সর্বশেষ খবর। রিচার্ড। মহাসপ্তমীর পুরো আনুষ্ঠানিকতার একটা সারাংশ আপনার কথাতে আমরা পেয়েছি। আমাদের সাথে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী মৌ, তিনি জানাচ্ছিলেন আজ যে মহাসপ্তমী পূজা অনুষ্ঠিত হচ্ছে তারই সবশেষ খবরাখবর। ভোরের সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। ওষুধ কিনতে দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে বেশি টাকা খরচ হয় বাংলাদেশে। ক্রেতাদের নাভিশ্বাস অবস্থা, নিয়ন্ত্রণ না থাকাকেই দুষলেন বিশেষজ্ঞরা। বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের প্রভাবে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি, সমুদ্র বন্দরগুলোতে 4 নম্বর হুঁশিয়ারি সংকেত। শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ নবপত্রিকা স্নান ও বিহিত পূজার মধ্য দিয়ে শুরু হলো আনুষ্ঠানিকতা, সন্ধ্যায় আরতি। এবং ঘনিয়ে আসছে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের দিনক্ষণ। টেনেসিতে চূড়ান্ত বিতর্কে ট্রাম্প বাইডেন। এই ছিল ভোরের সময়ে, আর সঙ্গে থাকুন সময়ে।